আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে এবং সুস্থ আছো। আমি আছি রিফাত হাসান তোমাদের সাথে। আজকে আমি যে বিষয়টা নিয়ে এসেছি তোমাদের সামনে সেটা হয়তো তোমরা অলরেডি স্ক্রিনেই দেখতে পাচ্ছ। সেটা কি? অ্যাডমিশন রিটেন ইংলিশ। তোমরা যারা অ্যাডমিশন এই বছর পরীক্ষা দিবে অর্থাৎ জাতীয় ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে, তোমাদের একটা বিশাল অংশই এখন পর্যন্ত একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই আছে। আসলে কী ধরনের কোশ্চেন আসবে বা কিভাবে তুমি রিটেনটাকে কী করবে, ডিফেন্ড করবে। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে তোমরা এখন অনেকেই কনফিউশনে আছো। আচ্ছা, আমি একটু হয়তো 2-3 মিনিট আগেই চলে আসছি। সচরাচর আমি কখনো আমার যে কোনো ক্লাসেই হোক আমি কখনো লেট করি না আর কি। আমি যদি না কোনো টেকনিক্যাল প্রবলেম থাকে বা কোনো কারণে আমি সবসময় চেষ্টা করি 2-3 মিনিট আগে আসার, সেটা অফলাইন ক্লাস হোক বা অনলাইন ক্লাস হোক। ঠিক আছে, সমস্যা নেই। আমরা 3 মিনিট পরেই আমরা কি শুরু করব, একদম মেন টপিক যেখান থেকে আমরা ওখান থেকে শুরু করব, যাতে কেউ না মিস যায়। ঠিক আছে, আমি একটু টেকনিক্যাল, তোমরা একটু জানাও যে সব কিছু ঠিক আছে কিনা। কেমন, তোমরা একটু কাইন্ডলি জানাও। আমি আজকে তোমাদের জন্য মোটামুটি অনেক কিছুই রেখেছি। দেখো, তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষা দিবে, ঢাকা ইউনিভার্সিটি আসলে কি চায়, ঠিক আছে, তো তারা আসলে কি যাচাই করতে চায়, একটা জিনিস জাস্ট মাথায় রাখো যে ঢাকা ইউনিভার্সিটি কি যাচাই করতে চায়। এটা যদি তোমাকে বলা হয় যে ঢাকা ইউনিভার্সিটি কি যাচাই করতে চায়, তারা দেখতে চায় সেটা হচ্ছে তুমি ইংলিশে অন্তত 4-5টা সেন্টেন্স লিখতে পারো কিনা শুদ্ধভাবে, এরকম কিছু চায়। তারা কি চায়, তুমি টুকটাক গ্রামার রুল জানো কিনা। দেখো, ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু একদম বেসিক থেকে আসে। তোমরা যদি খেয়াল করো দেখবে বিগত বছরের কোশ্চেনগুলো দেখো, তাহলে দেখবে ঢাকা ইউনিভার্সিটিতে যে কোশ্চেনগুলো আসে সেগুলো কি একদম বেসিক থেকেই আসে, যে খুব কঠিন বিষয়টা কিন্তু এরকম না। এবছর কি হলো, এবছর কোশ্চেন প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ বিগত যেই বছরগুলো ছিল বিগত যে বছরগুলোর কোশ্চেন প্যাটার্ন থেকে এবছর একটু ভিন্ন। স্বাভাবিকভাবেই তোমরা একটা নতুন পরিস্থিতিতে পড়তে যাচ্ছ, তাই না? কিন্তু কথা এই যে পরিস্থিতি, নতুন একটা পরিস্থিতি পড়তে যাচ্ছ বা নতুন একটা সিলেবাস, তো এগুলো তোমরা কীভাবে ডিফেন্ড করবে বা কীভাবে শুরু করবে। এই যে রিটেন ইংলিশ, এটা মুখের কথা না কিন্তু, যে ইংলিশে রিটেন থাকবে, এখানে কোন টপিকগুলো থাকবে, এই বিষয়গুলো তো তোমাদের অবশ্যই আগে থেকে যদি অবগত না থাকো, তাহলে কিন্তু তুমি ওই সার্কুলার দেওয়ার পরে কিন্তু কিছুই করতে পারবে না। আমাদের সাথে অলরেডি অনেকেই যুক্ত হয়েছেন, দ্যাটস গুড। তোমরা কাইন্ডলি একটু শেয়ার করে দাও টাইমলাইনে, ঠিক আছে? কারণ এইখানে এই স্লাইড বা লেকচার শিটে যা আছে এগুলো সবার, তোমাদের এগুলো খুবই দরকার পড়বে। এটা যে তুমি যদি এইচএসসির স্টুডেন্টও হও, তোমারও দরকার পড়বে। কারণ তুমি যখন একটা প্যারাগ্রাফ লিখো, ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে, আমরা যখন ছোটোবেলা পড়তাম, আমরা যদি আওয়ার স্কুলে লিখতাম সেটাও মুখস্থ করতাম, ঠিক আছে? কিন্তু এই যে মুখস্থ নির্ভর পড়াশোনা করে আসলে, কিন্তু এই পর্যন্ত আসার পরে এই মুখস্থ নির্ভর পড়াশোনা দিয়ে কিন্তু তোমার কোনো লাভ হবে না। কারণ ঢাকা ইউনিভার্সিটি সেই ধরনের কোশ্চেন দেয় যেটা দিয়ে যাচাই করতে পারবে সেই স্টুডেন্ট আসলেই ইংলিশের বেসিক আছে এবং তারা ইংলিশে মোটামুটি ভালো পারে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু দেখার চেষ্টা করবে আর কি। তো আজকে আমি তোমাদেরকে এমন কিছু রুল শিখাবো, এই ক্লাসটা কিন্তু একদম বেসিক থেকে আমি তোমাদেরকে দেখাবো। কেন বেসিক থেকে? কারণ দেখো, আমি চাইলে কিন্তু এই ক্লাসটা আর একটু অ্যাডভান্স লেভেল থেকেও শুরু করতে পারি, কিন্তু সেটা শুরু করলে যেটা হবে, যারা বিশেষ করে একটু উইক স্টুডেন্ট ইংলিশে, তাদের জন্য বিষয়টা কিন্তু একটু টাফ হয়ে যাবে ধরতে, ঠিক আছে? এই কারণে আমি বেসিক টু অ্যাডভান্স রেখেছি। কারণ এইখানে আমি তোমাদেরকে যা শেখাবো একদম বেসিক থেকে এবং আমি এটাই ধরে নিয়েছি একজন স্টুডেন্ট কতটুকু দুর্বল হতে পারে, আমি সেই দুর্বল থেকেই শুরু করব আর কি। অলরেডি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, তো যারা তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দাও, ঠিক আছে? আমরা শুরু করে দিবে এখনই। তোমাদেরকে যে জিনিসটা আবারও বলতে চাচ্ছি সেটা দেখো, এই কোর্সটা বা এই ক্লাসগুলো আমি একদম বেসিক থেকে শুরু করেছি। কারণ যারা দুর্বল তারাও যাতে বুঝতে পারে, এবং যারা মোটামুটি ইংলিশে একটু অ্যাডভান্স তারাও যাতে নিজেদের যেই দুর্বলতাগুলো আছে বা উইকনেসগুলো সেটাও আইডেন্টিফাই করতে পারে। তোমরা অবশ্যই ছোটোবেলায় বিস্কুট দৌড় বা এই খেলাটা খেলেছো তোমাদের আঞ্চলিক ভাষায় বা যেটাই থাকতে পারে, আমাদের আঞ্চলিক ভাষায় সেটা বিস্কুট দৌড়। তো ওইখানে যখন রশি টানা হয়, কার মাপটা নেওয়া হয়, যে সবচেয়ে ছোট তার মাপটা নিয়েই কিন্তু রশি মাপা হয়, তাই না? তো আমিও এই কোর্সটা সাজিয়েছি একদম বেসিক থেকে
যাতে করে তোমার ইংলিশের যে বেসিক সেটা তোমার কি ডেভেলপ হয়। আর হচ্ছে তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দাও কেমন, এই কারণ এই কোর্সের যেই স্লাইডে তোমাদের একটু আমি স্ক্রল করে দেখিয়ে দিই, যে স্লাইডগুলো দেখতে পাচ্ছ এখানে অনেক ইনফরমেশন আছে, ঠিক আছে, সেটা তোমাদের অনেক দরকার পড়বে, কারণ এই স্লাইডটা যদি তোমাদের না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেক কিছু বুঝতে সমস্যা হবে। সো তোমরা একটু শেয়ার করে দাও, তাহলে আমি তোমাদেরকে এই স্লাইডগুলো সময় মতো বা ইনবক্স হোক বা টেলিগ্রাম হোক যেভাবে হোক আমি তোমাদেরকে দিয়ে দিব। যাই হোক, আমাদের অলরেডি 100+ জয়েন করেছে এই রিটেন ক্লাসে। দেখো আমি একটি ভিডিও দিয়েছিলাম, টিউটোরিয়াল দিয়েছিলাম, তোমরা দেখেছো কিনা জানি না। তো ওইখানে আমি বেশ কিছু কথা বলেছিলাম যে বিগত বছর রিটেন কোশ্চেনগুলো কী ছিল। যদিও বিগত বছরের কোশ্চেন প্যাটার্ন চাইতে এই বছর আর একটু চেঞ্জ আসবে, কারণ বিগত বছর যত মার্ক ছিল মোস্ট অফলি 35 ছিল রিটেন, এবার কিন্তু সেটা বেড়ে হয়ে হচ্ছে কত হলো 50 মার্ক, অর্থাৎ 50 মার্ক হলো কি তোমার রিটেন, হলো কি 50 মার্কের রিটেন। তার মানে বোঝাই যাচ্ছে এখানে এমন কিছু থাকবে যেটাতে তোমার কি মেধায় যাচাই করা হবে, ঠিক আছে। এখন পর্যন্ত কিন্তু কেউ জানে না এই 50 মার্কে কী থাকবে। তবে আমি বিগত বছরে কোশ্চেন অ্যানালাইসিস বা রিটেন কোশ্চেনগুলো আসলে কি হয় বা কী ধরনের হয় সেখান থেকে মোটামুটি এইটা কনফার্ম যে একটা অন্তত এসে বা কিছু একটা থাকবে যেখানে হচ্ছে তোমাকে 5-10 লাইন অন্তত পক্ষে কী বলবে, লিখতে বলবে। 5-10 লাইন লিখতে বলবে মানে হয়তো বা একটা প্যারাগ্রাফ থাকতে পারে রিসেন্ট টপিক, সেটা কি, সেটা হতে পারে করোনা ভাইরাস, ঠিক আছে। তো করোনা ভাইরাস হতে পারে, আরও কি হতে পারে, মেট্রো রেল হতে পারে, পদ্মা ব্রিজ হতে পারে, এভরিথিং। তো তোমাদের এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। এখন আবার এমনও দেখা যাবে এরকম একটা টপিক দিল যেটা হচ্ছে সবাই আগে হয়তো কখনোই পড়ো নাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এরকমই হয়, এমন একটা টপিক দেওয়া হয় যেটা হচ্ছে আগে কেউ পড়ে নাই। সেক্ষেত্রে যেটা হয় আর কি, যারা ইংলিশে একটু ভালো মোটামুটি লিখতে পারে তারা কিন্তু খুব ভালো করে, ঠিক আছে। আচ্ছা, অলরেডি 150 জন যুক্ত হয়ে গেছে। তোমরা কাইন্ডলি সবাই একটু শেয়ার করে দাও কেমন, তোমরা শেয়ার করে দাও কাইন্ডলি, শেয়ার কিজিয়ে সবাই শেয়ার করে দাও। আচ্ছা, যাই হোক আমিও শুরু করে দেবো, সমস্যা নেই। তো আমাদের কত পার্টিসিপেন্ট হচ্ছে, 144 হলো না, 200 জন হলে আমি একদম মূল পয়েন্টে চলে যাব, ঠিক আছে। কারণ এই ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসটাই এমনভাবে সাজানো হয়েছে যাতে হচ্ছে তাদের বেসিক, অর্থাৎ তুমি জাস্ট এবিসিডি পারো আর কিছু পারো না, তবুও তুমি এই যে ক্লাসটা যদি দেখো তবুও অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে। আমি সেই জায়গা থেকেই এই কোর্স লাইনটি বা আউটলাইনটি সাজিয়েছি। তোমরা হয়তো বিভিন্ন দেখবে যে অনলাইনে অনেক ক্লাস হচ্ছে, বাট কেউ রিটেন নিয়ে কেউ ক্লাস করাচ্ছে না, সব ভাই গ্রামার। কিন্তু একটা জিনিস খেয়াল করলে তুমি যে দেখবা যে এই যে কোশ্চেন প্যাটার্ন, সেখানে জাস্ট গ্রামার থেকে হচ্ছে 4 থেকে 5 মার্ক ম্যাক্সিমাম। এখন এই 4 থেকে 5 মার্কের জন্যই তুমি কয় মাস, 3 মাস ধরে গ্রামার পড়তেই থাকো। অথচ এইখানে যদি তুমি সময় দাও, এখানে যদি তুমি ট্রান্সলেশনও ভালো করে প্র্যাকটিস করো, তবুও এখানে তুমি 5 মার্ক এনশিওর করে ফেলতে পারতেছো। এইখানে যদি একটু সময় দাও, তুমি হচ্ছে এখান থেকে 5 লাইন বা 10 লাইন একটা এসে সঠিকভাবে লিখে এখান থেকে তুমি 10 মার্ক কনফার্ম করতে পারছো। তো তোমার এই বিষয়গুলো কি অবশ্যই এদিকেও কনসেন্ট্রেশন রাখা উচিত। তার মানে এই না তুমি হচ্ছে গ্রামারে তুমি ফোকাস করবে না, অবশ্যই গ্রামারে ফোকাস করবে। গ্রামার তো খুব বেশি কঠিন কিছু না, গ্রামার কি কোথা থেকে আসে, যে রিটেন্সের বিষয় পার্টগুলো এগুলো থেকেই তো আসে, তাই না। আচ্ছা, তোমরা কিন্তু সবাই কাইন্ডলি শেয়ার করে দাও। হ্যাঁ, অনেকেই যুক্ত হচ্ছে। আচ্ছা, আমরা একটু তোমার কমেন্ট পড়ি, তো সবাই আবার ভাবে যে কমেন্ট, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আচ্ছা, অনেক কমেন্ট আসছে। আই এম ফ্রম সিলেট। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমরা তোমাদের ইংলিশের যে দুর্বলতা, কার কোথায় দুর্বলতা সেটা একটু কমেন্টে জানাও, ঠিক আছে। কার কোথায় দুর্বলতা এটা বলতে কোনো সংকোচ বোধ করবে না, কারণ আমি কিন্তু দুর্বলদের এই পাশেই আছি, ঠিক আছে। দুর্বল যারা ইংলিশে, আমি কিন্তু তাদের পাশেই আছি, ঠিক আছে। কারণ দুর্বলদের জন্যই আমি বেসিক্যালি স্টুডেন্টদের পড়ানোর চেষ্টা করি আর কি। তো যে কোনো কোর্সে আমি যখন ম্যাথ পড়াই তখনও কিন্তু আমি চেষ্টা করি একদম বেসিক থেকে পড়ানোর জন্য, অর্থাৎ একজন স্টুডেন্ট যাতে কোনো সমস্যা না পড়ে, আমি একদম স্লোলিও পড়াই, কারণ কোনো রকম বা কোনো ধরনের যাতে কোনো সমস্যা না হয়। দেখো আমরা তাহলে শুরু করে দিই কেমন, আর তোমরা হচ্ছে কাইন্ডলি শেয়ার করে দাও। ওকে, দেখো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে, তুমি প্রথমে যে বিষয়টা হচ্ছে তুমি এই ক্লাসটা করলে কি অন্তত জানতে পারবে, বুঝতে পারবে, সেই বিষয়টা নিয়ে একটু বলি। দেখো, এই ক্লাসের পরে অন্তত তোমার মধ্যে একটা
বেসিক জিনিস যে ইংলিশের যে মূল বিষয়টা সেটা তোমার মধ্যে চলে আসবে। যে আসলে ইংলিশের যে আমরা ইংলিশে কথা বলি কিংবা ইংলিশে লিখি কিংবা এসে লিখি, স্যাররা যখন লিখে, আমরা যখন পরীক্ষা দিই বা যাই করি না কেন, যখন ইংলিশে লিখি তখন এই বিষয়গুলো কীভাবে আসে, এই বিষয়গুলো তোমরা কিন্তু আজকে জানতে পারবে। দেখো আরেকটা বিষয় তুমি পারবে, সেটা হচ্ছে দেখো আমরা কিন্তু যে কোনো একটা আইডিয়া, ঠিক আছে, যখন মাথায় আসে সেটা কিন্তু ইংলিশে মাথায় আসে না। কি ইংলিশে মাথায় আসে না, সেই আইডিয়াটা কিভাবে আসে মাথায়, বাংলায় আসে। ওই আইডিয়াটাকে বাংলা ট্রান্সলেট করে আমরা কি ইংলিশে ট্রান্সলেট করি। ব্যাপারটা কিন্তু এরকমই। তোমরা যখন হচ্ছে স্কুলে ছিলে, যখন কোনো রচনা লিখতে হতো, যেমন গরু রচনা বলো, বর্ষাকাল রচনা বলো, ঠিক আছে, শ্রমের মর্যাদা বলো, দেখবে তোমরা হচ্ছে এক একজন লিখতে লিখতে প্রায় 25 থেকে 30 পৃষ্ঠা লিখতে পারছো। এখন আমার কথা হচ্ছে তুমি বাংলায় দিলে 25 পৃষ্ঠা লিখতে পারো, তাহলে ইংলিশে কেন পারবে না? মাই কোশ্চেন টু, যে তুমি কেন পারবে না। আজকে আমি সেই বিষয়টাই দেখাবো যে বাংলায় যদি তোমার মাথায় আসে তুমি ইংলিশেও লিখতে পারবে। কিভাবে, সেটার জন্য তোমাকে শুরু থেকে একটু শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ এই বিষয়গুলো যদি তোমার না থাকে বা বিষয়গুলো যদি মাথায় না থাকে, তাহলে তুমি ইংলিশে কিচ্ছুই করতে পারবে না। কারণ ঢাকা ইউনিভার্সিটি চান্স পেতে হলে ইংলিশের বিকল্প কিচ্ছু নেই। ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেয় কত, সেখান থেকে 80% স্টুডেন্ট ফেল করে ইংলিশে। তো বুঝতেই পারতেছো যে ইংলিশ কতটা ক্রুশিয়াল একটা সাবজেক্ট। এবং বাংলাদেশেরও মোটামুটি কি বলবো, ম্যাক্সিমাম স্টুডেন্টই কি ইংলিশে দুর্বল, কিন্তু এই দুর্বলদের মধ্যেই যারা হচ্ছে অন্তত 1%ও ভালো, তারাই কিন্তু আলটিমেটলি ভালো করে। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে তুমি কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং থেকে শুরু করে ট্রান্সলেট কিভাবে করবে, এই সামগ্রিক বিষয় নিয়েই তোমাদের হচ্ছে আজকের এই ক্লাসটা। কারণ এইখানে ট্রান্সলেশন মোটামুটি 100% শিওর না দিলেও 90% বলা যায় যে ট্রান্সলেশন একটা থাকবে, তারপর হচ্ছে কি থাকবে, একটা হচ্ছে প্যারাগ্রাফ থাকবে, এই বিষয়গুলো কিন্তু থাকবে। আচ্ছা ওকে, দেখো আমি কিন্তু আগেই বলেছি যে আমি একদম বেসিক থেকে শুরু করব, ঠিক আছে। কারণ আমি ওই মাঝখান থেকে শুরু করব না, আমি অ্যাডভান্স লেভেল থেকেও শুরু করব না। এবং শেষ দিকে যখন তুমি দেখবে এমন কিছু শেখাবো, একটা সিম্পল সেন্টেন্স কে তুমি কিভাবে অ্যাডভান্স সেন্টেন্সে রূপান্তর করতে পারো, এটাও আমি তোমাদেরকে দেখাবো। জাস্ট সিম্পল, যেমন হচ্ছে করোনা ইজ এ ভাইরাস, এই যে একটা সেন্টেন্স তুমি এইটুকু জানো, এইটার পিছনে আগে বা এই সেন্টেন্সটাকে মডিফাই করে কতভাবে সেন্টেন্স করা যায় সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। বা এই টাইপের দেখাবো, মানে ওইটাই দেখাবো, বিষয়টা এরকম না। এই টাইপের সেন্টেন্স জাস্ট তোমার কাছে এই ক্লুটা যদি আসে মাথায়, এর সাথে তুমি কীভাবে ফ্রেজ ইউজ করবে, কীভাবে আসবে, এগুলো হচ্ছে যারা একটু অ্যাডভান্স লেভেল, আরও বেশ কিছু ক্লাস লাগবে, এরপরে হচ্ছে এই বিষয়গুলো তোমরা জানতে পারবে। আচ্ছা এখন দেখো কি বলেছিলাম, সেটা হচ্ছে আমি একটা সেন্টেন্স এখানে লিখেছি। দেখো এই সেন্টেন্সটা হচ্ছে আমি সকালে বই পড়ি। দেখো একদম সিম্পল একটা সেন্টেন্স, একদম সহজ একটা সেন্টেন্স। আমরা এটা ভেঙে ভেঙে একটু দেখার চেষ্টা করব এবং এই সেন্টেন্সটাকে বিশ্লেষণ করব। এই সেন্টেন্স থেকে বিশ্লেষণ করে আমরা নিজেরাই রুল তৈরি করব। রুল আসলে কখনো ওই মুখস্থর বিষয় না, রুল তৈরি করবো আমরা নিজেরাই। কেমন? দেখো এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে আমি সকালে বই পড়ি, এটাকে যদি তুমি ইংলিশ করতে যাও তখন তোমার কি করতে হবে। দেখো তুমি দেখো এই সবগুলা যে ওয়ার্ড আছে বা শব্দ আছে সবগুলার ইংলিশে কিন্তু তুমি জানো। যেমন আমির ইংলিশ কি আই, সকালের ইংলিশ কি মর্নিং, সকালের ইংলিশ কি মর্নিং, কিন্তু সকালে এর ইংলিশ কি ইন দ্য মর্নিং। এটা কিন্তু মাথায় রাখবে, এগুলা হচ্ছে খুবই বেসিক জিনিস, ইন দ্য মর্নিং জিনিস। আকাশ ইংলিশ কি স্কাই, ইন দ্য স্কাই আকাশে, ঠিক আছে। স্কুল মানে হচ্ছে বিদ্যালয়, ইন দ্য স্কুল বিদ্যালয়ে। এই বিষয়গুলো সবসময় মাথায় রাখবে। অর্থাৎ কোনো একটা নামপদ বা যাই বলো তার আগে যখন ইন বসে তখন হচ্ছে এর বাংলা অর্থটায় কি হয়ে যায়, এ প্রত্যয় বা হয়ে যায় আর কি, ঠিক আছে, এ যুক্ত হয় আর কি একটা এক্সট্রা। আচ্ছা তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। এবং তোমাদের কমপক্ষে যদি 500 শেয়ার না হয় তাহলে কিন্তু পরের ক্লাস আসতে অনেক সময় লাগবে, ঠিক আছে। 500 অন্তত পক্ষে 500 শেয়ার চাই এই ক্লাসটা, সব জায়গায় শেয়ার করে দাও। কারণ তোমরা যদি এই ক্লাসগুলো করো, আমি যদি 4-5টাও রিটেনের উপর ক্লাস নেই, এরপর তোমাদের এই রিটেনের অন্তত ওই বেসিক নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা আমি যেখানে ছিলাম, দেখো আমরা এই সেন্টেন্সগুলোর ইংলিশ জানি। আমি হচ্ছে আই, সকাল ইংলিশ হচ্ছে মর্নিং, সেটা সবাই জানি।
এবং সকালে যদি বলা হয় ইন দ্য মর্নিং, তাই না? এবং বইয়ের ইংলিশ হচ্ছে বুক, এবং রিডের ইংলিশ কি, সরি, পড়ির ইংলিশকে রিড। আচ্ছা দেখো, এখন কথা হচ্ছে তুমি যদি মনে করো যে এই আই ইন দ্য মর্নিং বুক রিড এইভাবে যদি তুমি বসিয়ে দাও যে আই ইন দ্য মর্নিং, ঠিক আছে, তুমি যদি এই সিরিয়ালি এভাবে বসিয়ে যাও, সেন্টেন্সটা কি হবে? হবে না। তার মানে এই যে সেন্টেন্সগুলা বা ইংলিশ যে সেন্টেন্স, এটারও একটি কি স্ট্রাকচার আছে, একটা নিয়ম নীতি আছে, একটা নীতিমালা আছে, তাই না? যেমন এই যে বাংলা সেন্টেন্সটাই তুমি যদি এই পড়িটা আগে বলতে, পড়ি আমি বই সকালে, সেন্টেন্সটা কি এরকম ব্যাখ্যাপ্পা হতো না? ইংলিশের ক্ষেত্রেও কিন্তু এরকম নিয়ম আছে যে তুমি একটা সেন্টেন্সকে তুমি কিভাবে এর ক্রোনোলজি মেনটেন করবে, একটা সেন্টেন্সের কিভাবে তুমি হচ্ছে দেখবে বিষয়গুলো, ঠিক আছে? আচ্ছা, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে, দ্যাটস গুড। ঠিক আছে, ইংলিশের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলোর নিয়ম আছে যে একটা সেন্টেন্সকে তুমি কিভাবে সাজাবে, কিভাবে ম্যানার প্লেস টাইমগুলো সাজাবে, এই বিষয়গুলো কিন্তু ইংলিশেও আছে। এটা আমি সব তোমাদেরকে দেখাবো। আর জীবনে ভুল হবে না যে এক্সাম হলে কনফিউশন, আচ্ছা এখানে আমি কি মর্নিংটা আগে দেব নাকি আমি এই প্লেসটা পরে দেব, আচ্ছা আমি সাবজেক্টটাকে একটু আগে দেব, এই ধরনের কোনো কনফিউশন আর কখনোই তোমাদের থাকবে না। আচ্ছা দেখো, তার মানে দেখো এই যে সেন্টেন্সটা, এটাকে এইভাবে হচ্ছে না। আমরা এটাকে যখন লিখবো, এটার ফুল বা এটা যখন আমরা কি করব, ইংলিশ করব, এটা হবে কি, আই রিড বুক ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, ঠিক আছে? এইভাবে হয় আর কি। এই সেন্টেন্সটা কি হয়, ইন দ্য মর্নিং। এখন কথা হচ্ছে এইটা কিভাবে বসালাম, আমি কিভাবে এইভাবে বসালাম যে আই রিড বুক ইন দ্য মর্নিং, আমি সকালে বই পড়ি, এটা আমি কোনভাবে বা কে রুলস থেকে বা বসালাম সেটা তোমাদের অবশ্যই জানতে হবে। আমি কেন ইন দ্য মর্নিং আগে বসাই নাই, কেন আয়ের পরে ইন দ্য মর্নিং বসাই নাই, সেটা তোমাদেরকে জানতে হবে, তাই না? এগুলোই হচ্ছে তোমাদের কিন্তু বেসিক জিনিস আর কি, ঠিক আছে? আমি তো বলেছি যে একদম বেসিক থেকে শুরু করব। আচ্ছা, এটুকু যদি বোঝো, তারপরে আমি একটু তোমাদেরকে আরও কিছু সেন্টেন্স দেখাই আর কি। আগে তোমাদের হচ্ছে বিভিন্ন টাইপের সেন্টেন্সের সাথে একটু পরিচয় হয়নি, ঠিক আছে? এরপর তাহলে তোমাদের একদম ধরতে আমার টপিকগুলো খুবই সহজ মনে হবে তোমার। দেখো, এখানে দুইটা সেন্টেন্স আছে, আমি ভাত খাই, আর একটা হচ্ছে বাংলাদেশ একটি ছোট দেশ, ঠিক আছে? আমি ভাত খাই এবং বাংলাদেশ একটি কি ছোট দেশ। এখানে দুটা সেন্টেন্স আছে, তোমরা কি একটু কাইন্ডলি বলতে পারবে এই যে সেন্টেন্সটা, দুইটা সেন্টেন্সে ভার্ব কোনটা? তোমরা একটু কাইন্ডলি বলো আমাকে। দুইটা সেন্টেন্স আছে তোমাদের সামনে, এইখানে দুইটা সেন্টেন্সে ভার্ব কোনটা? দুইটা সেন্টেন্সের ভার্ব কোনটা? তোমরা একটু আমাকে কাইন্ডলি জানাও তো, তোমরা একটু কাইন্ডলি জানো যে ভার্ব কোনটা? এটার মধ্যে ভার্ব কোনটা তোমরা একটু কাইন্ডলি জানাও, কারণ আমি জানি তোমরা সবাই হয়তো পারো, তবু আমি তোমাদেরকে একটু জানতে চাচ্ছি এইখানে তোমার ভার্ব কোনটা? এই যে আমি ভাত খাই, এখানে ভার্ব কোনটা? এবং বাংলাদেশ একটি ছোট দেশ, এইখানে ভার্ব কোনটা? ভার্ব মানে হচ্ছে দেখো, আই ইট রাইস, আমি ভাত খাই, অনেকে ইংলিশ ট্রান্সলেট করছে, আমি চাচ্ছিলাম যে তোমরা ঠিক আছে। আচ্ছা, অনেকেই দেখলাম আচ্ছা একজন কমেন্ট করেছে ইন দ্য মর্নিং আই রিড বুক। দেখো এটাও কি হয়, ঠিক আছে, কিন্তু আমি কি বলেছি, তুমি যে একদম স্মার্টলি একটা সেন্টেন্স লেখা, ওই স্মার্ট সেন্টেন্সটা কিন্তু এরকম হয় না, ঠিক আছে? আচ্ছা, একজন লিখেছে হচ্ছে খাই, আরেকজন হচ্ছে লিখেছে ইট, ইট খাই, এরকম লিখেছে আর কি, ঠিক আছে? একজন লিখেছে হচ্ছে ইট ইজ, এই বিষয়গুলো লিখেছে। আচ্ছা দেখো, খাওয়া, তার মানে আমরা কি বলতে পারি, খাই, এইটা হচ্ছে কি ভার্ব, এটা কিন্তু সবাই দেখতে পাচ্ছ, এই যে ভার্ব। আচ্ছা, আরেকটা হচ্ছে নিচেরটাতে হচ্ছে ইস, আমি ইসটা তোমাকে দেখতে বলছি না, ইস তো এখানে নাই, তুমি বাংলা বাক্য থেকে তুমি ইস বের করো, দেখি কিভাবে বের করতে পারো। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, হ্যাঁ সেকেন্ড লাইনে উজ্জ আছে, দ্যাটস গুড, তোমরা অনেকেই মোটামুটি ভালো বেসিকে, এটা আমি বুঝতে পারছি। আচ্ছা এখন দেখো,
তো আমরা দুই ধরনের সেন্টেন্স আমরা পেলাম, দুইটা ধরনের সেন্টেন্সে একটা সেন্টেন্সে হচ্ছে ভার্বটা হচ্ছে দৃশ্যমান, খেয়াল করতে হবে কিন্তু একটা সেন্টেন্সে হচ্ছে ভার্ব দৃশ্যমান, আরেকটা সেন্টেন্সে ভার্ব আছে তবে সেটা কি অদৃশ্য। এটাকে তুমি খালি চোখে দেখতে পাবা না। খালি চোখে বলতে দেখো বাংলাদেশে এটাকেও কখনো বার হতেই পারে না, একটি এটাও কখনো বার হতেই পারে না, ছোট এটাও কখনো বার হতেই পারে না, দেশ এটাও কি কখনো হতে পারে না। এখন কথা হচ্ছে আমরা যখন ইংলিশে সেন্টেন্স লিখি, খেয়াল করতে হবে ইংলিশে যখন সেন্টেন্স লিখি ওই সেন্টেন্সটা ভার্ব ছাড়া কিন্তু হয় না, ভার্ব ছাড়া কি সেন্টেন্স হয় না, ঠিক আছে। যেমন এই যে একটা সেন্টেন্স আমি ভাত খাই, এটার ইংলিশ যদি করো সেক্ষেত্রে কি হবে, আই ইট রাইস, তাই না। দেখো আমরা যে এই যে আই ইট রাইস করলাম, দেখো আমির জন্য লিখলাম কত আই, লিখলাম কি আই, ভাত এটার জন্য লিখলাম কি ইট, এবং খাই সরি ভাতের জন্য লিখলাম হচ্ছে রাইস, খাই এই যে এটার হচ্ছে লিখলাম হচ্ছে ইট। দেখো এক্সট্রা কোনো শব্দ কোনো কিছুই কিন্তু আমাদেরকে নিতে হয়নি, অর্থাৎ এইখানে যেমন তিনটা ছিল এর মধ্যেই হয়ে গেল। কিন্তু নিচে যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটাকে তুমি যদি ইংলিশ করতে যাও তখন কিন্তু তুমি এই শুধু যখন এই তিনটা ওয়ার্ড চারটা ওয়ার্ড দিয়ে হবে না, সেখানে আরও এক্সট্রা কিছু নিতে হবে। কি নিতে হবে সেটা আমরা তোমাদেরকে দেখাবো। আচ্ছা দেখো বাংলাদেশে যে স্মল কান্ট্রি এটা সবাই জানো, এমন একজন স্টুডেন্ট নাই যেটা হচ্ছে এটা জানো না। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, স্মল কান্ট্রি। দেখো আমি সাপোজ হচ্ছে এই যে দেখো এইখানে আমি বাংলাদেশের জন্য লিখলাম বাংলাদেশ, একটির জন্য লিখলাম এ, ছোটোর জন্য লিখলাম স্মল, দেশের জন্য লিখলাম কি কান্ট্রি, ঠিক আছে। আচ্ছা সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অনেকেই কমেন্ট করছো, খিদে লাগছে হিডেন। আচ্ছা অনেকেই তোমরা ভালো, ঠিক আছে ওকে। দেখো বাংলাদেশ একটি ছোট দেশ, এটাকে যখন আমরা ইংলিশ করতে যাব তখন হচ্ছে আমরা এই সেন্টেন্সগুলো মানে এই ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স করতে পারছি না ইংলিশ। এখানে আমাদের আরেকটা কি ভার্ব লাগছে, সেই ভার্বটা কি, সেই ভার্বটা হচ্ছে বি ভার্ব। সেই বি ভার্ব কি অ্যামিজার, অ্যামিজার থেকে আমাদের কি নিতে হবে, ইজ নিতে হবে। এখন দেখো কারণ কি, দেখো আমরা কি জানি একটা সেন্টেন্স ইংরেজি সেন্টেন্স কি ভার্ব ছাড়া হয় না, এটা কিন্তু আমরা সবাই জানি। একটা ইংলিশ সেন্টেন্স কি ভার্ব ছাড়া হয় না। এটা যখন আমরা এই ধরনের সেন্টেন্সকে যখন থাকে, অর্থাৎ দেখো এই ধরনের যখন সেন্টেন্স থাকে মানে ভার্বটা হচ্ছে দৃশ্যমান থাকে, তখন ওই ধরনের সেন্টেন্সগুলো মানে ভার্ব যেটা দৃশ্যমান ওইটাই বেসিক্যালি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বলা হয় যেটা, ঠিক আছে। যেখানে হচ্ছে ভার্ব দৃশ্যমান নয় সেখানে আমাদের একটা ভার্বের হেল্প লাগে। কারণ কি ইংলিশ বাক্য কি ভার্ব ছাড়া হয় না, মানে ফাইনিট ভার্ব ছাড়া কি ইংলিশ বাক্য হবে না। এটা যদি হয় তার মানে আমাদের এখন যেমনিই হোক একটা ভার্ব তো লাগবেই, তাই না। তো আমাদের একটা ভার্ব হেল্প নিতে হবে। সেই ভার্বটা কি অনেকে সময় ওই যে অক্সিলারি ভার্বকে বলা হয় কি হেল্পিং ভার্ব। এখন কেন হেল্পিং ভার্ব বলা হয় এটা হয়তো অনেকেই জানো না, যে অক্সিলারি ভার্বকে কেন হেল্পিং ভার্ব বলা হয়। কারণ দেখো এইখানে এই সেন্টেন্সের মধ্যে সরাসরি ভার্ব দেখা যাচ্ছে না, কিন্তু ইংলিশ সেন্টেন্সে ভার্বটা চলে আসছে এবং এই সেন্টেন্সটাকে সঠিক করার জন্য একটা অক্সিলারি ভার্ব ইউজ করতে হয়েছে। এই কারণেই হচ্ছে এটাকে কি বলা হয়, হেল্পিং ভার্ব বলা হয়। আচ্ছা দেখো এগুলো হচ্ছে আমি জাস্ট বেসিক দেওয়ার জন্য তোমাদেরকে বোঝাচ্ছি। আমি সামনে আরও কিছু তোমাদেরকে দেখাবো, যেটা হচ্ছে দেখো তো এইটুকু আলোচনা করে তো আগে কি বুঝতে পেরেছো বা যতটুকু বুঝতে পারো কি পারো নাই সেটা বিষয় না, এই পাঁচটা বা এতটুকু যদি দেখো এই স্লাইডের বিষয়টা এরপর তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা ডিসিশনে চলে আসলাম। কি ডিসিশন সেটা, বাংলা বাক্যে ভার্ব নাও থাকতে পারে। দেখো মানে নাও থাকতে পারে বলতে দৃশ্যমান নাও থাকতে পারে, এটা আমরা কি এনশিওর হলাম, মানে উজ্জ্বল থাকে, দৃশ্যমান নাও থাকতে পারে। অথবা ইংরেজি বাক্যে কি ভার্ব ছাড়া হবে না, এই জিনিসটাকে আমরা একটা ডিসিশনে আসলাম। ইংরেজি বাক্য ভার্ব ছাড়া হবে না মানে হচ্ছে নন ফাইনিট ভার্ব আর কি, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবো। এখন আমরা অনেক সময় বলবো যদি তার মানে নন ফাইনিট একটা ভার্ব আছে তার মানে ওইটাই সেন্টেন্স হয়ে যাবে, বিষয়টা এরকম না। অর্থাৎ ফাইনিট ভার্ব অবশ্যই তোমার একটা লাগবে। আচ্ছা এখন যদি ফাইনিট ভার্ব না থাকে
মানে যদি ভার্ব দৃশ্যমান না থাকে সেক্ষেত্রে তোমার কি অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হবে। এগুলো কি আমরা জানতে পারলাম। দেখো আরেকটা বিষয় এক্সট্রা যেটা আমরা এখন জানবো সেটা হচ্ছে সাবজেক্ট এবং হচ্ছে একটা ভার্ব মিলে তৈরি হয় কি ক্লজ। ঠিক আছে, সাবজেক্ট এবং ভার্ব মিলে হয় কি ক্লোজ। এই জায়গায় আমরা লিখলাম আই ইট রাইস, এটাও কিন্তু একটা ক্লোজ। ঠিক আছে, আচ্ছা দেখো আরেকটা জিনিস সেটা হচ্ছে বাক্যে কিন্তু অবজেক্ট থাকতেও পারে আবার কি নাও থাকতে পারে। কীরকম, যেমন এখানে কি ছিল আই ইট রাইস, এখানে হচ্ছে অবজেক্ট আছে, বাংলাদেশের যে ছোট দেশ এখানে কিন্তু অবজেক্ট নাই। ঠিক আছে, এখন বলতে পারো ভাই অবজেক্ট কি। তো অবজেক্ট হচ্ছে তুমি হচ্ছে যখন ভার্বকে কোশ্চেন করবে, যেমন আমি কি খাই, ভাত, আই ইট রাইস, এই যে কি এর কোশ্চেনের অ্যান্সারটা ওইটাই হচ্ছে কি অবজেক্ট। বুঝছো বিষয়টা। আচ্ছা, আর সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে ওই যে ভার্বের আগে যেটা বসে আর কি কর্তা হিসেবে কাজ করে সেটাই হচ্ছে সাবজেক্ট, সেটা হোপফুলি সবাই জানো। এখন আসো আমরা হচ্ছে নিয়মের মধ্যে চলে যাব। এতক্ষণ যে বিষয়টা আলোচনা করলাম এগুলো হচ্ছে একদম বেসিক থেকে, তোমরা হয়তো অনেকে হতে পারো ভাই এগুলো তো আমরা অনেকেই জানাই আছে। ঠিক আছে, জানা আছে, আমি তোমাদেরকে আবার একটু মনে করে দিলাম, এবং যারা হচ্ছে ইংলিশে দুর্বল তাদেরকেই আমি একটু আচ্ছা ভোররাতে উঠে পড়েন নাকি, কে কোশ্চেন করলো? হ্যাঁ ভোররাতে উঠে পড়ি আমি। আচ্ছা তোমাদের একটু কোশ্চেন কমেন্ট পড়ি। ঠিক আছে, এতক্ষণ পরে অনেকেই কমেন্ট করছো। ঠিক আছে, আচ্ছা আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা কিন্তু সবাই জানো। তোমরা কাইন্ডলি সবাই কিন্তু শেয়ার করে দাও, কারণ শেয়ার করলে অনেকেই জানতে পারবে এবং প্লাস হচ্ছে তুমিও অনেক কিছু জানতে পারবে বিষয়টাই। ঠিক আছে, কারণ এই ক্লাসটা একদম বেসিক থেকে আমরা শুরু করছি। তোমরা হচ্ছে যারা ইংলিশে এত দুর্বল, দেখা যাচ্ছে অনেকেই অ্যাডভান্স কোর্সের সাথে অনেকের সাথে ক্লাস করো, ক্লাস করতে যাই কি হয় তুমি হচ্ছে মানে কি পড়াচ্ছে সেটাই ধরতে পারো না। ঠিক আছে, যারা ধরতে পারো না তারা কিন্তু এই ক্লাসটা একটু স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর সবাইকে এনলি শেয়ার করে দাও। ঠিক আছে, যত শেয়ার হবে তত কিন্তু আমারও একটু ইন্সপায়ারেশন হিসেবে কাজ করে পরবর্তী ক্লাস কি করবো কি করবো না। ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা একটু রেসপন্স করো। আচ্ছা দেখো আমরা একটা এখন নিয়মে চলে আসলাম। নিয়ম কি দেখো, বাংলা বাক্যে যদি মূল ক্রিয়া বা বার পাওয়া যায়, মানে দৃশ্যমান বার পাওয়া যায়, সেটা কিন্তু আমরা অলরেডি দেখিয়েছি। তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হবে সেটা আমরা একটু এখন দেখি। দেখো আমি একটা ওই যে আবার এই সেন্টেন্সটাই রাখলাম, আমি বই পড়ি। এই সেন্টেন্সটাকে আমরা কি বার্বটাকে দেখতে পাচ্ছি দৃশ্যমান। ঠিক আছে, এটা তোমরাও দেখতে পাচ্ছ হোপফুলি। পড়া হচ্ছে একটা বার্ব। তো এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এই যে দেখো এই স্ট্রাকচারটা মাথায় রাখলেই হবে। জাস্ট দেখো এটা যদি হয় তাহলে আমরা কি স্ট্রাকচার অনুযায়ী কি বসাই, সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি আই বসালাম, দ্যাটস গুড। তারপর বসাতে হবে ভার্ব, কি বসাবো, ভার্ব হচ্ছে রিড, এই যে পড়া বসাই দিলাম, প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, আই রিড। তারপর হচ্ছে বাকি অংশ। দেখো এই যে বাকি অংশ আছে, এই বাকি অংশটাই কিন্তু একটা সেন্টেন্সকে বিভিন্নভাবে মডিফাই করে, বিভিন্ন ধরনের ম্যানার, প্লেস, টাইম ইউজ করে একটা সেন্টেন্সকে অনেক বড় করা যায়। ঠিক আছে, এই কারণে হচ্ছে বাকি অংশটা রেখেছে। বাকি অংশটাও কি বোঝার একটা বিষয় আছে। এখানে বাকি অংশ বলতে আর কি আছে, আই রিড বুক। দেখো এখন এই বাকি অংশের মধ্যে কিন্তু অনেক কিছু থাকতে পারে। আই রিড বুক ইন দ্য মর্নিং, আই বুক রিড অ্যাট হোম ইন দ্য মর্নিং, কত কিছুই হতে পারে। ঠিক আছে, বাকি অংশের মধ্যে যদি অনেক কিছু থাকে তখন তার ক্রোনোলজিটা বা সিরিয়ালটা কী হবে সেটাও তোমাদের একটু জানতে হবে। যদি এরকম থাকে ধরো এই বাকি অংশের মধ্যে কি আছে, অবজেক্ট আছে, আছে হচ্ছে টাইম আছে, আছে হচ্ছে স্থান আছে, আছে কি ম্যানার আছে, সেক্ষেত্রে তোমার সবার আগে বসাতে হবে কি অবজেক্ট। ঠিক আছে, এই সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র অবজেক্টই আছে। এই যে এমপিটি যেটাকে বলা হচ্ছে কি ম্যানার, প্লেস, টাইম, তোমরা যখন অ্যাডজেক্টিভ পড়বে তখন কিন্তু এই বিষয়টা খুব ভালো করে পড়বে। ঠিক আছে, অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব এখানে কিন্তু তখন কি তোমরা এই বিষয়টা পাবে আর কি। দেখো এই ক্লাসটা করতে যাই তোমাদের কিন্তু মোটামুটি গ্রামারও অনেক কিছু শেখা হবে। এমপিটি কিন্তু ম্যানার, প্লেস, টাইম, এটা হচ্ছে অ্যাডভার্বের একটা নিয়ম, যেখানে হচ্ছে তোমার ম্যানারটা কি আগে বসে। এখন বলতে পারো ভাই ম্যানার আবার কি, ম্যানার হচ্ছে যেমন হচ্ছে আই রিড বুক, যখন তুমি ভার্বকে কোশ্চেন করবা কিভাবে পড়ি, যেমন আই রিড বুক লাউডলি,
এই যে আমি লাউডলি ইউজ করলাম, এলও এ বে এল ওয়াই, লাউডলি, আই রিড বুক লাউডলি, কীভাবে অ্যান্সারটাই হচ্ছে কি ম্যানার। ঠিক আছে, তার মানে তোমার এরপরে যেটা বসাতে হবে সিরিয়াল অনুযায়ী সেটা হচ্ছে ম্যানার বসাতে হবে। এখন বলতে পার প্লেস, তাহলে কীভাবে বসাতে পারে? আই রিড বুক লাউডলি, যেমন আমার বাগানে, আমি যখন আমার বাগানে বই পড়ি আমি খুব জোরে পড়ি, আই রিড বুক লাউডলি ইন দ্য গার্ডেন, অথবা ইন মাই গার্ডেন, ইন মাই গার্ডেন। ঠিক আছে, ইন মাই গার্ডেন। এখন হচ্ছে টাইম, দেখো এরপরে যখন বসাবো সর্বশেষ তোমাকে বসাতে হবে কি টাইম। আই রিড বুক লাউডলি ইন মাই গার্ডেন অ্যাট 4 PM, যেটাই হোক আর কি, এভাবে তোমরা কি বসাতে পারো আর কি। অর্থাৎ মেন জিনিসটা হচ্ছে কি তোমার এটা একটু মেনটেন করতে হবে। তুমি যদি মনে করো যে লিখো আই রিড বুক অ্যাট 4 PM লাউডলি ইন মাই গার্ডেন, তাহলে কিন্তু হবে না। এই যে এমপিটির সিরিয়ালটা তোমাকে মেনটেন করতে হবে। কেমন? সেন্টেন্সের হয়তো তুমি কোনোভাবে একটা অর্থ পাবে, বাট ওই সেন্টেন্সটা স্মার্ট সেন্টেন্স না। এই বিষয়গুলো মাথায় রাখবে। আচ্ছা, দেখি অনেকেই বলছে যে সন্ধ্যায় নিলেই তো পারে। আরে ভাই, আমিও কিন্তু তোমাদের মতো এত ফ্রি না যে আসলে সকাল বা যখন বলবো তখন ক্লাস নিতে পারি। এই সময়টা আসলে আমি তোমাদের জন্য ম্যানেজ করেছি আসলে এই সময়টাতে। তাছাড়া দেখা যায় অনেক সময় সন্ধ্যার সময় তোমাদের অনেক ক্লাস থাকে, ঠিক আছে। আমিও কিন্তু যে একদম ফ্রি বিষয়টা কিন্তু ব্যাপারটা এরকম না। অনেকে বলেছে ম্যানার কি, এই যে ম্যানার কি, দেখো ম্যানার হচ্ছে তুমি বারকে কিভাবে কোশ্চেন করো। দেখো আই রিড বুক, এখন তুমি বারকে কোশ্চেন করলে কিভাবে উত্তর কি আসে? লাউডলি। আমি কিভাবে বই পড়ি? লাউডলি। ঠিক আছে, সে কিভাবে হাঁটে? স্লোলি। এই যে স্লোলি, এই বিষয়টাই কি ম্যানার। ঠিক আছে, এই কীভাবে অ্যান্সার হচ্ছে বিষয়টা বুঝতে হবে। আচ্ছা, দেখি তোমাদের কমেন্টে। হ্যাঁ, যাই হোক, তোমরা হচ্ছে যে বিষয়টা আমি সমস্যা নেই, আমি তাড়াতাড়ি শেষ করে দেবো, অনেকের হয়তো ঘুম পাচ্ছে। ঠিক আছে, তো এই স্ট্রাকচারটা তোমরা মাথায় রাখবে, সাবজেক্ট প্লাস হচ্ছে বাকি অংশ প্লাস অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা দেখো, এবং এখানে আমি কিছু সেন্টেন্স রেখেছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে হোপফুলি তোমরা এখন সবাই পারবে। যেমন সাবজেক্ট বসাতে হবে আই রিড, পরে কি বসাতে হবে? ভার্ব, আই রিড কি পড়ি? বুক পড়ি। অবজেক্ট বসাতে হবে। পরে হচ্ছে ম্যানার কি আছে এখানে? ম্যানার তো নাই, একদম ডাইরেক্ট কি আছে? টাইম আছে, তাহলে টাইমটাই বসাই দেই, ইন দ্য মর্নিং। এবং বাকি দুইটা হচ্ছে তোমরা করবে। কেমন? তোমরা টাইমলি হচ্ছে এটা করবে। দেখো এটাও আছে, আমি এটাও করে দিই। এইখানে দেখো আমরা প্রত্যেকটা সেন্টেন্স আমি একটাই হচ্ছে ম্যানার অ্যাড করেছি, একটা প্লেস অ্যাড করেছি, একটা টাইম অ্যাড করেছি। তোমরা খুব তাড়াহুড়ো দেখাচ্ছ, তাই আমি হচ্ছে এত কিছু দেখাচ্ছি না। ঠিক আছে, তোমাদের অনেকের হয়তো ঘুম পাচ্ছে বা এত কিছু দরকার নেই, আমরা আরও তাড়াতাড়ি ঘুমাতে চাই, বিষয়টা এরকমই। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় যে আসলে টাইম, ম্যানার, প্লেস, টাইম, ঠিক আছে। আচ্ছা, তোমরাও কিন্তু এভাবে কমেন্ট করলে আচ্ছা না, ঠিক আছে, কেউ কেউ বলছে ঠিক আছে, কেউ কেউ হচ্ছে দেখো। আচ্ছা, এটাও আমি তোমাদেরকে দেখাই দিই। আমরা এই স্ট্রাকচার অনুযায়ী একটু দেখো। প্রথম সাবজেক্ট, এখানে সাবজেক্ট আছে কি আই, তারপরে কি বসাবো? ভার্ব কি আছে এখানে? পড়ি, রিড। ভার্ব কি আছে? রিড। কি পড়ি? অবজেক্ট বসাতে হবে, অবজেক্ট হচ্ছে বুক। তারপর আমরা কি বসাবো? এই যে দেখো ম্যানার, প্লেস, টাইম থাকলে প্রথমেই আমাদের বসাতে হবে ম্যানার। ম্যানার হচ্ছে কি আছে? দ্রুত। আর দ্রুত কি হতে পারে? রিপিটলি অথবা হতে স্পিডিলি, যেটাই বলুন। আমি জাস্ট একটা ইউজ করলাম, স্পিডিলি। আই রিড বুক স্পিডিলি। তারপর হচ্ছে কি টাইম শেষে বসাতে হবে, সকালে, ইন দ্য মর্নিং। ঠিক আছে, আর এই সেন্টেন্সে শুধুমাত্র কি প্লেস যুক্ত হয়েছে। এইখানে ছিল শুধু কি, এইখানে ছিল হচ্ছে তোমার আমি বই পড়ি, আমি সকালে বই পড়ি, এখানে ছিল টাইম যুক্ত হয়েছিল। এখানে যুক্ত হয়েছে কি, এই যে এটা হচ্ছে কি ম্যানার, আর এই যে এখানে এটা হচ্ছে কি প্লেস। ঠিক আছে,
আচ্ছা, যাই হোক, আলটিমেটলি হচ্ছে এই ক্লাসটা তাদের জন্য যারা হচ্ছে আলটিমেটলি শেষ পর্যন্ত থাকবে, ঠিক আছে? সবাইকে ধরে রাখা সম্ভব না, যারা হচ্ছে থাকবে তারাই কিন্তু আলটিমেটলি গেইনার হবে। কারণ এখানে আমি অনেক কিছু রুল রেখেছি যেগুলো হচ্ছে তোমরা কিছু থাকবে যেগুলো হচ্ছে আর কোথাও কেউ তোমাকে শেখাবে না, ঠিক আছে? অন্তত এইগুলো স্ট্রাকচারগুলো জানার পরে তুমি অন্তত 5টা বাক্য সঠিকভাবে লিখতে পারবে, এইটা অন্তত তোমাকে আশ্বাস দিতে পারে। এই খুঁটিনাটি বিষয়গুলো অনেকেই জানে না, এই খুঁটিনাটি বিষয়গুলো না জানার কারণেও দেখা যায় হচ্ছে তোমরা যখন গামার পড়ো গামারগুলো ধরতে পারো না, ঠিক আছে? আচ্ছা, পরে আমরা নিয়ম 2 দেখি। নিয়ম 2টা হচ্ছে কি, বাংলা বাক্যে যদি বার্ব না থাকে, দেখো আমরা কি বলছি যে বাংলা বাক্যে যদি বার্ব না থাকে, বাংলা বাক্যে মানে হচ্ছে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের মাথায় যে আইডিয়াটা আসে সেটা তো বাংলায় আসে, তাই না? তো ওই যে আইডিয়াটা ওইটার মধ্যে যদি বার্ব না থাকে, বার্ব না থাকতে বলতে উজ্জ্ব থাকে আর কি, সেক্ষেত্রে এই স্ট্রাকচারটা কী হবে, ওই যে ওই সেমই কী বসাবে, তুমি সাবজেক্ট বসাবা, তখন কী বসাবে প্লাস হচ্ছে অক্সিলারি ভার্ব বসাবা, প্লাস হচ্ছে কি বাকি অংশের স্ট্রাকচার বা কী হবে ওই এমপিটির মতোই। যেমন দেখো, সে একজন ছেলে, এই যে একটা সেন্টেন্স, এখানে কিন্তু তুমি ভার্বটা দৃশ্যমান নয়, তার মানে তুমি ওই প্রিন্সিপাল ভার্ব এখানে ইউজ করার কোনো সুযোগ নাই। এখানে যেই ভার্বটা ইউজ করতে হবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। কেন অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে? কারণ আমরা কি জানি, একটা বাংলা বাক্য বা একটা ইংলিশ বাক্য হতে হলে সেটাতে অবশ্যই একটা কি ফাইনাইট ভার্ব লাগবেই। ফাইনাইট ভার্ব ছাড়া একটা ইংলিশ সেন্টেন্স হতে পারে না, যদি না থাকে তার মানে ওই সেন্টেন্সটা হচ্ছে ভুল। তাহলে সাবজেক্ট কি আছে? হি, তারপরে কি আছে? অক্সিলারি ভার্ব বসাতে হবে। হি এর সাথে অবশ্যই কি যায়? ইজ যায়, সেটা আমরা সবাই জানি। হি ইজ এ স্টুডেন্ট, এখন হি ইজ এ বয়, ঠিক আছে? এটা হচ্ছে এটার বিষয়, হি ইজ এ বয়, সে একজন ছেলে। তারপরে দেখো, এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা তো কি ভার্ব দৃশ্যমান নাই। রহিম ভালো খেলোয়াড়, তাহলে কি রহিম ইজ এ গুড প্লেয়ার, তাই না? দেখো এখানেও কি আমরা কোনো প্রিন্সিপাল ভার্ব ইউজ করিনি, কারণ হচ্ছে এখানে কোনো প্রিন্সিপাল ভার্ব নেই। এখানে আমাদের যেটা ইউজ করতে হয়েছে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। দেখো, আমি এই যে এই বিষয়গুলো শেখানোর সাথে সাথে আমি তোমাদেরকে অ্যাট হোম হবে না কি ইন হোম হবে, অ্যাট হোম হবে, ঠিক আছে? বিষয়টা মাথায় রাখবে, হোমের আগে হচ্ছে অ্যাট বসে। আচ্ছা, আমরা আছি, দেখো যারা থাকবেন তাদের নিয়ে আমি ক্লাস করাবো। হ্যাঁ, আই রিড বুক ফাস্টার, দ্যাটস গুড, এটাও হয়েছে, সুন্দর হয়েছে সেন্টেন্স। তো এনিথিং যেটা তোমরা বসো, শেষ পর্যন্ত আছি ইনশাল্লাহ। আমাদের খুব প্রয়োজনীয় ক্লাস হয়েছে ফার্স্ট। আচ্ছা, ফার্স্টটা নিজেই হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা। যাদের ঘুম, আচ্ছা যারা ঘুম আসছে তারা চাইলে ঘুমাতে পারে, সমস্যা নেই। আরেকটা বিষয় যেটা তোমাদেরকে আমি একটু জানিয়ে রাখি, জাস্ট 30 সেকেন্ড। দেখো তোমরা হচ্ছে কিন্তু অ্যাডমিশন ক্যান্ডিডেট, তাই না? তো অ্যাডমিশন ক্যান্ডিডেটদের আসলে ঘুম বলতে কি আছে আমি সেটাই আসলে তোমাদের মানে বুঝি না। আমি আমার জাস্ট এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি 30 মিনিট। আমি যখন পড়াশোনা করেছি, অ্যাডমিশনের প্রিপারেশন নিয়েছি, তখন আমার মাথায় একটা জিনিসই ছিল, এই যে আমি প্রিপারেশন বা মানে পরিশ্রম করছি, এই পরিশ্রম করার সময়টা আমি হয়তো এই 2 মাসই করতে পারবো। দেখো, তোমার হাতে পরিশ্রম করার সময় আছে 2 মাস, এরপরে তুমি যদি 20 ঘন্টাও পড়ো কোনো লাভ নাই, অর্থাৎ এরপরে পরিশ্রম করলে কোনো কাজ হবে না। তার মানে যত পরিশ্রম তোমার এই 2 মাসেই করতে হবে। তো স্বাভাবিকভাবে তোমরা হচ্ছে যারা এই 2 মাস হচ্ছে কি পড়াশোনা করবে তারাই কেউ ভালো করবে। তো আমি যেটা তোমাদেরকে বলি, দেখো তোমাদের হাতে কিন্তু সময় খুব বেশি নেই, যত দিনই আছে এই সময়টা হচ্ছে সর্বোচ্চ পরিশ্রম করে যাও, ঠিক আছে? তো এরকম কখনো যাতে না আসে বা একটা সময় পরে যে আফসোস বা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতে না হয় যে আমি যদি আর একটু পরিশ্রম করতাম তাহলে হয়তো চান্স পেতাম, ঠিক আছে? এরকম যাতে আসে মানে কি মনোভাব না আসে, ঠিক আছে? কারণ তোমার সর্বোচ্চ পরিশ্রমটাই তুমি এখন দাও। এখন তুমি চাইলে 5 ঘন্টা সময় বেশি দিতে পারবে, ঠিক আছে? কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেলে তুমি 10 ঘন্টা দিলেও কোনো লাভ নেই। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে, কেমন? আচ্ছা, আমরা আবার একটু চলে যাই আমাদের মূল পার্টে, ঠিক আছে? অনেকে লিখেছে আরও ক্লাস আছে, আরও ক্লাস চাই। আচ্ছা, তোমরা যারা ক্লাস চাও তোমরা একটু কমেন্টে জানো, সমস্যা নেই। আর হচ্ছে তোমরা একটু বেশি বেশি শেয়ার করো যারা আসলে ক্লাস চাও। আর তোমাদের যদি ক্লাসে একটু জানাও যে তোমরা একটু বুঝতে পারছো কিনা, নাকি আমি স্লো যাচ্ছি বা ফাস্ট যাচ্ছি, বিষয়টা এরকম কিনা। আচ্ছা, যাই হোক,
দেখো, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে একদম বেসিক ইংলিশের যে বিষয়টা, সেইখানেই আমরা আছি। দুইটা দেখো, আমরা দুইটা নিয়ম, যেই দুইটা নিয়ম পড়েছি, এখন পৃথিবীর ভিতরে যত ইংরেজি বাক্য আছে সবগুলো ইংরেজি বাক্য এই দুটা রুলের ভিতরেই থাকতে হয়, মানে এই দুইটার বাইরে কিন্তু নাই। এরপর হয়তো তোমার পিছনে অনেক কিছু ক্লোজ যুক্ত হতে পারে, অনেক রিলেটিভ প্রনাউন যুক্ত হতে পারে, অনেক ম্যানার প্লেস টাইম যুক্ত হতে পারে, অনেক কিছুই যুক্ত হতে পারে, কিন্তু মেন যেই জিনিসটা সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব, যদি প্রিন্সিপাল ভার্ব থাকে, সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব যদি বাংলা বাক্যে যদি দৃশ্যমান না থাকে, এই দুইটা স্ট্রাকচারকে ঘিরেই কিন্তু সমস্ত সেন্টেন্স, ঠিক আছে, সমস্ত সেন্টেন্স কিন্তু এই দুইটা স্ট্রাকচারকে ঘিরেই আছে। আচ্ছা, পরবর্তী ক্লাস কবে হবে? আমি বলেছি যে এগুলো হচ্ছে, এইটাও হচ্ছে তোমাদের রেসপন্সের ওপর ডিপেন্ড করবে, ঠিক আছে। পরবর্তী ক্লাস কখন হবে বা কবে হবে আমি বলেছি যে তোমাদের এই ক্লাসে যদি সর্বোচ্চ রেসপন্স থাকে তবেই আমি কন্টিনিউ করবো, কারণ আমিও কিন্তু মোটামুটি যে ফ্রি সময় বিষয়টা কিন্তু এরকম না, আমারও হচ্ছে কিন্তু এমবিএ চলছে, ঠিক আছে, বুঝতেই পারছি। এমবিএতে কিন্তু আমাদের অনলাইনে ক্লাস চললেও আমাদের কিন্তু মোটামুটি একটা প্রেশারে থাকতে হয়, বিভিন্ন প্রেজেন্টেশন দিতে হয়, অনলাইনে প্রেজেন্টেশন দিতে হয়, মোটামুটি অনেক কিছু। এর ভিতরেও আমি তোমাদের জন্য টাইম বের করেছি 10টার সময়। তবুও অনেকের কনফিউশন বা অনেকেই অভিযোগ, বা এই সময় কেন? ভাই, আমারও তো একটু সময় ম্যানেজ করতে হবে, তাই না? তো এটাও তো তোমাদেরকে একটু দেখতে হবে। আচ্ছা, তো তোমরা হচ্ছে এটা করো। আর হচ্ছে আরেকটা বিষয়, এই যে রিটেন ক্লাস দেখবো কোথাও নেয় না, ঠিক আছে। এই ক্লাসগুলো হচ্ছে সবাই কিন্তু রিটেন ক্লাস নিতেও পারে না। এই যে রিটেন ক্লাস কিন্তু মোটামুটি অনেকটা বোরিং অনেক মনে হতে পারে, আমার পরেতে কিন্তু খুব মজা, ঠিক আছে। তো আমি বোরিংটাকে একটু মজা দিয়ে বা খুব বেসিক্যালি পড়ানোর চেষ্টা করছি আর কি। তো এই জিনিসটা তোমরা এই দুটা রুল মাথায় রেখো যে পৃথিবীতে যত সেন্টেন্সই আছে এই দুটা রুলের বাইরে নাই। এরপর আসো রুল নিয়ম 3-তে। দেখো, এটাও একদম বেসিক থেকেই। আমরা যখন কোনো একটা বাক্যে লিখি, যেমন হচ্ছে আমরা কিন্তু ছোটোবেলা অনেক ধরনের সেন্টেন্স লিখতাম। যেমন হচ্ছে আমাদের গ্রামে একটি মসজিদ আছে, আমাদের পুকুরে মাছ আছে, আমাদের ক্লাসরুমে 5টি চেয়ার আছে, আমাদের মসজিদে একটি গড়ি আছে। এরকম সেন্টেন্স দিয়ে মোটামুটি কী করতাম, আমরা একটা প্যারাগ্রাফ লিখে ফেলতাম। কিন্তু এটাও কি আমরা মুখস্থ করতাম? দেখছো, এই বিষয়টাও আমরা মুখস্থ করতাম, মানে আমাদের বেসিকটা এতটাই উইক ছিল যে এই বিষয়গুলো আমরা মুখস্থ করতাম, কিন্তু যখন এই রুলগুলোও জানতাম না। এখন দেখো, তোমাদের আমি শেখাই, যদি এটা দেখো, এই যে রুলসটা, এটা তোমার কাছে মনে হতে পারে অনেক সহজ, কিন্তু এখানে অনেক স্টুডেন্ট আছে এটাই হয়তো তারা সঠিকভাবে জানে না, ঠিক আছে। আর আমি কিন্তু সব কিছুর ভিতরে তোমাদেরকে গ্রামারের রুল শেখানোর চেষ্টা করব, সমস্যা নেই। যে এই রিটেন করতে গিয়ে যে তুমি গ্রামার কিছু পারবে না, বিষয়টা এরকম না। এই রিটেনের ভিতরেই তো গ্রামার, তাই না? এইখানেও গ্রামারের কিছু রুল আছে। দেখো, বাংলা বাক্যে যদি আছে শব্দ থাকে আর কি, বাংলা বাক্যে বলতে তুমি এমন একটা সেন্টেন্স আইডিয়া মাথায় এনেছো, সেখানে কি আছে। যেমন হচ্ছে তুমি একটা প্যারাগ্রাফ লিখছো হচ্ছে বাংলাদেশ, তখন তুমি কি লিখলে, তোমার মাথায় এরকম একটা সেন্টেন্স আসলো, আমাদের দেশে একটি সমুদ্র সৈকত আছে, জাস্ট এক্সাম্পল। যদি থাকে তাহলে তুমি কিভাবে এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করবে? চলো তাহলে দেখা যাক। দেখো, এই ধরনের সেন্টেন্সে তুমি হচ্ছে কিভাবে করবে সেটা দেখো। আমি একদমই স্ট্রাকচার, আর আমি সেন্টেন্সের স্ট্রাকচারগুলো এমনভাবে দিয়েছি যারা একদম কিছু পারে না তারাও কি এটা বুঝতে পারবে। দেখো, আমি কি বলেছি, আচ্ছা এখানে হয়তো একটু এই যে এটা এখানে হচ্ছে দেয়ার হবে, এটা তোমরা একটু কারেকশন করে নিও, কেমন? আচ্ছা, স্ট্রাকচারটা কি, যদি আছে শব্দ থাকে। এখন এই ধরনের কি সেন্টেন্স, যেমন ধরেন আমাদের বিদ্যালয়ে একটি বাগান আছে, আমাদের মসজিদে একটি গড়ি আছে, এই টাইপের সেন্টেন্স আর কি থাকলে তুমি কি করবে? এই টাইপের সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে তুমি দেয়ার বসাবে, সোজা প্রথমে দেয়ার বসাবে। তারপর হচ্ছে যেহেতু এই যে সেন্টেন্সগুলা, এই যে সেন্টেন্স, এখানে হচ্ছে দৃশ্যমান কোনো ভার্ব নাই, তার মানে আমাদের অক্সিলিয়ারি ভার্বের সাহায্য নিতে হবে। অক্সিলিয়ারি ভার্ব হিসেবে অ্যামিজার থেকে যেটা বসাবো সেটাও কি তোমার কোনটা বসাবো, এটা আবার কিন্তু এর এই যে দেয়ারের সাথে কিন্তু তোমার ইজও বসে আরও বসে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে, দেয়ার ইজ এই বসায় দেয়, কিন্তু এইখানে ইজ বসবে না আর বসবে এটা কিন্তু দেয়ার ডিসাইড করে না। কে ডিসাইড করে? এর পিছনে যেটা থাকবো ওইটাই কিন্তু ডিসাইড করে। যেমন কি আছে এর উত্তর, কোথায় আছে এর উত্তর, এইখানে মানে কি আছে এর উত্তর হচ্ছে
দেখো এই সেন্টেন্সটা যদি তুমি পড়ো, আমাদের বিদ্যালয়ে একটি বাগান আছে, এটাকে তুমি যদি কোশ্চেন করো এই সেন্টেন্সটাকে, কি আছে? বাগান আছে। কোথায় আছে? আমাদের বিদ্যালয়ে। এই জিনিসগুলো কিন্তু তুমি পারতেছো। অর্থাৎ এই স্ট্রাকচারটা হবে দেয়ার বসবে, দেন হচ্ছে অ্যামিজার বসবে, দেন হচ্ছে কি আছে এর উত্তর, কোথায় আছে এর উত্তর। তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী একটা সেন্টেন্সের আমরা ট্রান্সলেট করে ফেলি। সেটা কি? প্রথমে আমরা কি বসাবো? দেয়ার। দেয়ার, তারপর হচ্ছে কি এখানে কি বসাবো? অ্যামিজার থেকে কোনটা বসাবো এটা ডিসাইড করবে হচ্ছে এর পিছনে আর কি, যেটা আর কি আছে এর উত্তরের উপর। মানে কি আছে এর উত্তর যদি একটা হয় তাহলে বসবে সেখানে ইজ, যদি বেশি হয় তাহলে বসবে কি আর, যদি পাঁচটা হয় তাহলে বসবে ওয়াজ অথবা ওয়ার। ঠিক আছে? দেখো এখানে তাহলে আমি বসাবো কি, যেহেতু একটি বাগান তার মানে আমি এখানে বসাবো হচ্ছে ইজ এ গার্ডেন। ঠিক আছে? দেয়ার ইজ এ গার্ডেন। দেখো কি আছে এর উত্তর আমরা এটা পেয়ে গেলাম, দেয়ার ইজ এ গার্ডেন। কি আছে এর উত্তর আমরা পেয়ে গেলাম, এই গার্ডেন। কোথায় আছে এর উত্তর? দেখো আমাদের বিদ্যালয়ে। আমি কি বলেছিলাম? কোথাও যদি এ প্রত্যয় যুক্ত হয় তার আগে একটা প্রিপোজিশন বসাতে হয় কি, ইন, তাই না? আমাদের বিদ্যালয়ের ইংলিশ কি? আমাদের বিদ্যালয়ের ইংলিশ কিন্তু আমার স্কুল, এটা সবাই জানো। এর আগে যদি যখন ইন বসাও তখন হচ্ছে কি আমাদের বিদ্যালয়ে, ইন আওয়ার স্কুল, ইন আওয়ার স্কুল, স্কুল। ঠিক আছে? আমাদের বিদ্যালয়ে একটি বাগান আছে, এটা আমি লিখলাম কিভাবে? এইভাবে। তো আমি কি করলাম? কি আছে এর উত্তর লিখলাম, কোথায় আছে এর উত্তরও লিখে ফেললাম। দেখো এখন কিন্তু তুমি আর জীবনও এই ধরনের সেন্টেন্সে কনফিউশন পড়বে না। এখানে ইজ বসবে না আর বসবে, কখন কি বসবে এই বিষয়গুলো কিন্তু তুমি সহজে আর বলবে না। আচ্ছা, একটি বাগান আছে তাই ইজ হবে, দ্যাটস গুড। তোমরা কিন্তু সবাই ভালো করছো। ঠিক আছে? আচ্ছা, তোমরা হচ্ছে অনেকেই দেখতেছ এই ক্লাসটা। আচ্ছা দেখো, ক্লাস কিন্তু একটু বড় হতে পারে। ঠিক আছে? ক্লাস যদি বড় হয় তো আমার যদি কষ্ট না হয়, তোমাদের যদি দেখতে কষ্ট হয়, তাহলে এর চাইতে কিন্তু দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না। ঠিক আছে? ক্লাস হয়তো একটু বড় হবে, কারণ আমি কিন্তু সবসময় টাইম ম্যানেজ করতে পারবো না যে আমি প্রতিদিন ক্লাস নেব আধা ঘন্টা করে, বিষয়টা কিন্তু এরকম না। আমি যখন ক্লাস নেব দেখা যাচ্ছে পুরো 1-1.5 ঘন্টা করেই ক্লাস নিতে হবে, কিছু করারও থাকবে না। দেখো, তো আমরা এই নিয়মটা সম্পর্কে জেনে গেলাম। এখন আছে শব্দ আরও ক্ষেত্রে থাকতে পারে। এতক্ষণ যেই আছেটা শিখলাম সেটা হচ্ছে কোনো বিদ্যালয়ের মানে বস্তুবাচক শব্দের আছে, যেমন আমাদের বিদ্যালয়ের আছে আমরা কিন্তু শিখলাম। তারপর হচ্ছে আমাদের দেশের আছে, এই বিষয়গুলো শিখছি। কিন্তু আছে তো শুধু এই ক্ষেত্রেই থাকে না, আছে তো এরকমও থাকতে পারে। আমার একটি কলম আছে, রহিমের একটি গরু আছে, ঠিক আছে, করিমার একটি কি আছে, কলম আছে। তো এই বিষয় কিন্তু একটা থাকতেই পারে, তাই না? তো এই ধরনের সেন্টেন্সকে তুমি কি করবে? ট্রান্সলেট করবে কিভাবে? দেখো, এটা হচ্ছে ব্যক্তিবাচকের ক্ষেত্রে। তোমাদের কোনো টেনশন নেই, আমি হচ্ছে এই লেকচার সম্পূর্ণটাই তোমাদেরকে দিয়ে দিব। সো টেনশন করো না, তোমরা হচ্ছে শেয়ার করে দাও, দ্যাটস ইট। আর পাবলিকলি শেয়ার করো। ঠিক আছে? তুমি শেয়ার করলে প্রাইভেসি অফ করে রাখলে দেন হচ্ছে আমি কিন্তু আর দেখতে পারবো না যে তুমি শেয়ার করছো কি করো নাই। ঠিক আছে? দেখো এই ধরনের যদি সেন্টেন্স, দেখো এই সেন্টেন্সটা কিন্তু সবাই জানো, তবু আমি কেন রেখেছি জানো? কারণ তোমাদের মধ্যে এখনও অনেকেই আছে যারা এই সেন্টেন্সটারও সঠিকভাবে জানে না। ঠিক আছে? তাদের জন্য। অর্থাৎ আমি চাই না এমন একজনও থাকুক যেই মানুষটা হচ্ছে ইংলিশের বেসিকটা একটু দুর্বল থাকুক, যে এই বিষয়টাও জানে না, বা এখানে কোনো উইকনেস থেকে যাক বা দুর্বলতা থেকে যাক, কোনো ঘাটতি থেকে যাক। ঠিক আছে? এটা কি হবে? এটা তো হচ্ছে তুমি সাবজেক্ট বসাবে এই ধরনের স্ট্রাকচার। যদি যেমন আমার একটা কলম আছে এরকম থাকলে, রোমের গরু আছে, সাবজেক্ট বসাবে, দেন হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আমি হ্যাডটাও এখন এড করে দিয়েছি। যদি আছের জায়গায় ছিল সেক্ষেত্রে শুধু হ্যাড, অথবা প্রেজেন্ট থাকলে হ্যাভ অথবা হ্যাজই বসাবে। দেন তুমি কি আছে এর উত্তর, সেন্টেন্সের দিকে তাকালে তুমি কি আছে এর যখন কোশ্চেন করবে তখনই তুমি এর অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটাকে একটু সলভ করি, কেমন? দেখো, প্রথমে আসে সাবজেক্ট। আমরা এখানে সাবজেক্ট আমরা সহজে বের করতে পারছি, রহিম, তাই না? রহিম। তো রহিমের পরে কি বসবে? হ্যাভ নাকি হ্যাজ নাকি হ্যাড? যেহেতু এখন প্রেজেন্টে আছে তাহলে এখানে তোমার হ্যাভ হওয়ার কোনো সুযোগ নেই। এখানে কি বসবে? হ্যাজ বসবে। কারণ কি দেখো, বার্ব যদি মানে সাবজেক্ট যদি কি হয় তোমার সিঙ্গুলার হয়, বার্বটাও কি সিঙ্গুলার হয়। ঠিক আছে? এই বিষয়টা তুমি কি মাথায় রাখবে। রহিম হ্যাজ,
আমরা বসালাম, তারপরে কি বসাবো, কি আছে এর উত্তর, রহিম হ্যাজ একটি গরু আছে, এই দেখো কি আছে এর উত্তর আমরা বসিয়ে দিই এ কাউ, শেষ। দেখছো তোমরা এগুলো কিন্তু সবাই পারো, ঠিক আছে না ভাই, শিখতে বোরিং হয় না, ঠিক আছে। দেখো আমি কিন্তু এই বিষয়গুলো শেখাচ্ছি যারা হচ্ছে, বললামই তো আমি তো ওই টার্গেট করেই শেখাচ্ছি, যারাও একদম দুর্বল তারাও যেন ভালো করে, ঠিক আছে। এটা সবাই জানো, আমি তাও তবুও কেন শেখালাম, ওই যে কিছু কিছু তো স্টুডেন্ট অবশ্যই আছে যারা এই জিনিসটাও জানে না, তাদের জন্যই। তো যারা হচ্ছে হয়তো একটু আলট্রা লেভেলের স্টুডেন্ট, তাদের কাছে মনে হতে পারে যে এটা আসলে আরে ভাই এগুলো কী শেখায়, তারা চাইলে স্কিপ করতে পারে, কেমন। আচ্ছা, তারপরে দেখো পরের যে নিয়মটা, আরেকটা জিনিস দেখো, এই পর্যন্ত আমরা কি 4-5টা যে স্ট্রাকচার সবগুলো কিন্তু ওই প্রথম 2টা রুলকেই ফলো করছে। যেখানে যদি প্রিন্সিপাল ভার্ব নাই সেখানে কিন্তু আমরা এমিজার যে অক্সিলিয়ারি ভার্বের ব্যবহারটা করছি, মানে 2 নম্বর রুলটা ব্যবহার করতেছি আর কি। যাই হোক, দেখো বাংলা বাক্যে যদি কারো পদবি বা মর্যাদা উল্লেখ থাকে তাহলে তুমি কি ধরনের ইংলিশ করবে, ঠিক আছে। দেখো আমি বারবার কেন বাংলা বাক্য বলছি কেন জানো, আমাদের মাথায় কিন্তু বাংলা বাক্যটাই কি আসে প্রথম, যখন বাংলা বাক্যটা আসে তখন তুমি এটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হলে কি কীভাবে করবে, এই বিষয়গুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে ঢাকা বাংলাদেশের রাজধানী, ঠিক আছে, এই যে রাজধানী এটা কিন্তু ঢাকার একটা পদবি, এখানে সিংহ বনের রাজা এটাও কিন্তু একটা পদবি। তোমাদেরকে এই যে বিষয়গুলো শিখাচ্ছি কারণ এই ধরনের সেন্টেন্সই কিন্তু তুমি অন্য সব জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারবে, ট্রান্সলেট করতে পারবে, কারণ তোমাদের এক্সামে কিন্তু ট্রান্সলেশন একটা মোটামুটি থাকবেই 100%, হয়তো ইংলিশ থেকে বাংলা হতো, বাংলা থেকে ইংলিশ থাকবেই, তারপরে হচ্ছে একটা প্যারাগ্রাফ থাকতেই পারে, এই বিষয়গুলোও থাকলে তুমি কিভাবে ইংলিশ করবে। দেখো তখন তোমাকে বসাতে হবে সাবজেক্ট, ঠিক আছে। সাবজেক্ট কি এখানে দেখো আমি এইখানে সাবজেক্ট বসাতে হবে, তারপরে কি বসাতে হবে, অ্যাম ইজ আর। কেন অ্যাম ইজ আর আসছে, কারণ এই যে সেন্টেন্সগুলো এখানে কিন্তু কোনো দৃশ্যমান ভার্ব নাই, সিংহ ভার্ব না, বর্ণ ভার্ব না, রাজাও ভার্ব না, এখানে আমরা অ্যাম ইজ আর আনলাম, ঠিক আছে। তারপরে বসাতে হবে দা, তারপরে বসাতে হবে কি পদবী, তারপরে স্থান। দেখো তার মানে আমরা কিন্তু একটা আর্টিকেলও শিখে ফেললাম, সেই আর্টিকেলে মানে কি শিখলাম, পদবীর আগে কি বসে, দা বসে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বসাতে হবে হচ্ছে স্থান, যে স্থানটা দেওয়া থাকবে ওইটা কোন স্থানের, স্থান না থাকলে নাই, ঠিক আছে। ওকে, আচ্ছা তোমরা অনেকেই অনেক বেসিক ওই জানি না, আচ্ছা যারা জানো না এই ক্লাসটা অন্তত তোমরা কি বুঝতে পারছো, বা যতটুকু বুঝিয়েছি এতটুকু তো তোমরা কি বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে একটু জানো, ঠিক আছে। আমি কখনোই ইংলিশে বেসিক দুর্বলতা রেখে আমি সামনে আগাবো না, সমস্যা নেই, আমি সবাইকে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, ওকে, অনেকেই যুক্ত হয়েছে। আচ্ছা, ওই হ্যাজ কীভাবে বসে, এটা হচ্ছে ওই থার্ড পারসন সিঙ্গুলার থাকলে তোমার ওইখানে তোমার কি বসবে, হ্যাজ বসবে, যদি সিঙ্গুলার থাকে আর কি, যদি প্লুরাল থাকে সেক্ষেত্রে তোমার হ্যাভ বসতো, ঠিক আছে। এই বিষয়টা তোমার দেখো এটার স্ট্রাকচারটা কি, এখন তোমরা এটা তো অ্যান্সার সবাই করেই দিয়েছো, আমি তাও করে দিচ্ছি। দেখো সাবজেক্ট কি আছে, ঢাকা, তারপর আমরা কি বসাবো এখানে, অ্যামিজার থেকে ইজ বসাবো, তারপর কি বসাবো, দা বসাবো, তারপরে কি বসাবো, পদবী, এখানে পদবীটা কি ক্যাপিটাল, তারপর কি বসাবো, স্থান কি, দেখো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঠিক আছে। এখানে আমি চাইলে এই পিছনে আমি আরও একটা অপশন রাখতে পারতাম, পদবী প্লাস হচ্ছে অফ প্লাস হচ্ছে স্থান, এটা না দিয়ে তোমরা জাস্ট এইভাবে তুমি চিন্তা করো, যেমন বাংলাদেশের প্রত্যয় যুক্ত থাকলে সামনে একটা অফ যুক্ত করতে হয়, ঠিক আছে। ওইখানে আমরা একটু আগে যেটা দেখিয়েছিলাম যে ইন বাংলাদেশ মানে বাংলাদেশে, ঠিক আছে, এরকম হয়।
তো অফ যখন কোনো একটা নামপদের সামনে বসে তখন এটার সাথে একটা র যুক্ত হয়ে যায়, যেমন অফ বাংলাদেশ মানে বাংলাদেশের, অফ ক্লাস মানে ক্লাসের, অফ রহিম মানে রহিমের। ঠিক আছে, এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে। আচ্ছা, পরে দেখি আমরা 6 নাম্বার রুলস। দেখো, আমরা কিন্তু মোটামুটি এই ধরনের সেন্টেন্সের সাথে সবাই খুবই পরিচিত। ঠিক আছে, এই ধরনের সেন্টেন্সের সাথে সবাই পরিচিত, যেমন হচ্ছে এই নদীর পানি পরিষ্কার, এই গ্রামের লোক শিক্ষিত, এই রেস্টুরেন্টের স্টাফরা ভালো। ঠিক আছে, তারপরে হচ্ছে এই বাসের যাত্রীরা ভালো, এই ক্লাসের স্টুডেন্টরা ফ্রেন্ডলি। এই ধরনের সেন্টেন্স অনেক আছে, তাই না? তো এই ধরনের সেন্টেন্সকে তুমি কিভাবে ইংলিশে ট্রান্সলেট করে ফেলবে? দেখো, এটা একদম আমি ভেঙে ভেঙে দেখিয়ে দিয়েছি। এই ধরনের সেন্টেন্সকে বসাবে, তখন প্রথমে তুমি কি বসাবে? দা বসাবে, তারপরে বসাবে কি র বিভক্তযুক্ত শব্দের পরের শব্দটি। মানে দেখো, আমি এমনভাবে বুঝিয়েছি যাতে তুমি অন্তত যদি এবিসিডিও পারো তবুও কিন্তু ইংলিশ তুমি শিখে যাবে, এমনভাবে আমি স্ট্রাকচারগুলো লিখেছি। আমি ধরে নিয়েছি যে তোমরা একদম বেসিক থেকে, আমি যেহেতু শুরু করছি শুরুটাই বেসিক থেকে শুরু করি, আমি কিন্তু মোটামুটি অ্যাডভান্স লেভেলেরও অনেক ক্লাস নিতে পারি। ঠিক আছে, একটা সেন্টেন্সকে তুমি কত আল্ট্রা লেভেলের কত ডেভেলপ করা যায় সেগুলো আমার জানা আছে। ঠিক আছে, আমার সেগুলো যেমন জানা আছে, একদম বেসিকও জানা আছে। তারপর বসাতে হবে অফ, তারপর হচ্ছে র বিভক্তযুক্ত শব্দটি, দেন হচ্ছে কি অ্যাম, ইজ, আর এবং অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যারা জানো তারা হচ্ছে এই স্ট্রাকচার এগুলো কিন্তু দেখো, এই স্ট্রাকচারগুলো এখন তোমাদের হয়তো 1 দিন 2 দিন 3 দিন দেখতে হবে, এরপর কিন্তু তোমার এই স্ট্রাকচার লাগবে না, তখন তুমি নিজে নিজেই পারবে। এখন এই স্ট্রাকচার অনুযায়ী তুমি যদি ফলো করো, দেখবে হচ্ছে প্রথমে তুমি দা বসাবে, তারপর কি বসাবে? র বিভক্তিযুক্ত শব্দটি। দেখো নদীর, এখানে পরিষ্কার কিন্তু সাথে কিন্তু এটা কিন্তু পরিষ্কার একটা হচ্ছে শব্দ। ঠিক আছে, এখানে কিন্তু তোমার কোনো বিভক্তি নাই, এখানে কিন্তু আছে। দেখছো, তোমাদের কিন্তু আমি ইংলিশ শেখাতে যে বাংলাও শিখিয়ে ফেলছি। ঠিক আছে, তো এই যে র, এখানে র যুক্ত হচ্ছে নদীর, তাহলে আমরা কি বসাবো? দা। রিভার পরের শব্দটি না, পরের শব্দ হচ্ছে র যুক্ত শব্দের পরে হচ্ছে ওয়াটার, তার মানে দা ওয়াটার। তারপর বসাতে হবে কি? এই যে অফ, তারপর র বিভক্তযুক্ত শব্দটি, র বিভক্তযুক্ত শব্দ হচ্ছে কি? নদী। দ্য ওয়াটার অফ দ্য রিভার, দ্য ওয়াটার অফ, যেহেতু এই নদীর আছে তার মানে আমাদের একটা দেশ বসাতে হবে। তারপরে বসাতে অ্যাম, ইজ, আর, এই সেন্টেন্সে দৃশ্যমান কিছু নাই, তার মানে বসাতে হবে ইজ। তারপরে বসাতে হবে কি? অ্যাডজেক্টিভটা, যেটা হচ্ছে এই যে পরিষ্কার, ক্লিন। ঠিক আছে, আচ্ছা। তো আচ্ছা, আমার হ্যান্ডরাইটিং যথেষ্ট খারাপ হচ্ছে আজকে, বুঝতে পারছি না, তো মোটামুটি বুঝতে পারলেই হচ্ছে, কারণ আমি তো মোটামুটি এক্সপ্লেন তোমাদের দেখাচ্ছি। আপনার ইন্টারনেট প্রবলেম। আচ্ছা, আসলে কি ইন্টারনেট প্রবলেম? তোমরা কেউ একটু জানাও তো ইন্টারনেট প্রবলেম কি না, আমার প্রবলেম নাকি যে দেখছে তার প্রবলেম, এই বিষয়টা একটু জানো। আমার প্রবলেম নাকি যে দেখছে তার প্রবলেম, ইন্টারনেট কোনো, এটা একটু জানো কেমন। কাইন্ডলি তোমরা একটু জানাও, কে একজন বলেছে যে নেটে নাকি সমস্যা। তো আমার তো মনে হচ্ছে সব কিছু তো ঠিকই আছে। যাই হোক, আমি আমার মতো ক্লাস করেই যাচ্ছি, তো যদি সমস্যা থাকে সেটা তো না। তারপরে দেখো, বাংলা বাক্যের নাম শব্দ উল্লেখ থাকলে, ভাইয়া আপনার নেট ঠিক আছে? আমার তো ঠিকই আছে, আমিও তো দেখছি যে ঠিক আছে। তো শুধু শুধু আসলে তোমাদের যারা সমস্যা, এটা কিন্তু আমার সমস্যা না, এটা হচ্ছে তোমার না, নেটে কোনো সমস্যা নেই, সবই তো ঠিক আছে, শুধু শুধু আচ্ছা, আমি আমার মতো ক্লাস করাই। ঠিক আছে, যার সমস্যা সে তার হয়তো নিজের সমস্যা। দেখো, বাংলা বাক্যে যদি নাম শব্দ উল্লেখ থাকে, এখন আমরা 7 নাম্বার রুল শিখব। দেখো,
এই রুলগুলো কিন্তু আমরা একদম প্রাথমিক লেভেলে আছি। আমরা যখন একটু সামনের দিকে আগাবো 7 নাম্বার 8 নাম্বার 10 নাম্বার, তখন কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের নিজের সেলফ ইমপ্রুভ যেটা আমরা কিন্তু করতে পারবো। ঠিক আছে, বাংলা বাক্যে নাম শব্দ উল্লেখ থাকে তুমি কিভাবে করবে। যেমন আমাদের জেলার নাম কি? গাজীপুর। যেমন হচ্ছে আমাদের জেলার নাম হচ্ছে গাজীপুর, তোমাদের জেলার নাম থাকতে পারে অন্য কোনো কিছু। ঠিক আছে, তো যখন হচ্ছে এরকম থাকবে, যেমন আমাদের গ্রামের নাম অমুক, আমাদের স্কুলের নাম এটা, ঠিক আছে, তারপরে এরকম হতে পারে আমাদের দেশের নাম এটা, তো এরকম অনেক থাকবে, আমার বন্ধুর নাম এটা। তো এরকম সেন্টেন্সকে তুমি যদি স্মার্টলি চিন্তা করো, সেক্ষেত্রে তুমি কিভাবে করবে। দেখো এই যে আমাদের জেলার নাম হচ্ছে গাজীপুর, এখন কেউ কেউ লিখবে হচ্ছে কি আওয়ার জেলা, আওয়ার ডিস্ট্রিক্ট নেম ইজ গাজীপুর, এভাবে লিখবে। তারপরে লিখবে হচ্ছে, অনেকে লিখবে কি গাজীপুর ইজ মাই ডিস্ট্রিক্ট। দেখো এই সেন্টেন্সগুলো হয়তো তোমার হচ্ছে স্ট্রাকচারে অনুযায়ী, কিন্তু এই সেন্টেন্সগুলো কিন্তু স্মার্ট সেন্টেন্স না। মানে একটা সেন্টেন্সকে স্মার্ট হতে হলে যেই ক্যারেক্টারিস্টিক প্রয়োজন সেগুলো কিন্তু না। ঠিক আছে, আচ্ছা দেখো দ্য নেম অফ, এই ধরনের সেন্টেন্সে আমরা প্রথমে কী বসাবো? দ্য নেম অফ। তারপরে কী বসাবো? কার নাম এর উত্তর। তারপরে বসাবো কি? অ্যাম ইজ আর। ওই যে দেখো এই সেন্টেন্সে কোনো দৃশ্যমান কোনো ভার্ব নেই, এই ক্ষেত্রে কী বসাবো? অ্যাম ইজ আর। তারপরে হচ্ছে কী নাম এর উত্তর। এখন এটা যদি হয়, তার মানে এই যে ওপরে যে সেন্টেন্সটা আছে, তাহলে কী বসাবো? দ্য নেম অফ বসালাম, দেন হচ্ছে কার নাম এর উত্তর। দ্য নেম অফ গাজীপুরের নাম, নাকি দ্য নেম অফ ডিস্ট্রিক্ট মানে জেলার নাম। দ্য নেম অফ কার নাম এর উত্তর? আমাদের জেলার, তাই না? অফ মাই ডিস্ট্রিক্ট। তারপর হচ্ছে ভার্ব, কি বসাবো? ভার্ব এখানে হচ্ছে ইজ বসাবো। তারপরে বসাবো হচ্ছে কি নাম এর উত্তর, তখন নামটা তুমি বসিয়ে দেবে, জাস্ট কি গাজীপুর। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি তোমাদেরকে এই পাশাপাশি আরেকটা রুলও শিখিয়ে দিই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বা রাইট ফ্রম ভার্বের। এই যে আমি এখানে ইজ বসালাম, এটা কিসের উপর ভিত্তি করে বসালাম? এটা কিন্তু আমি এই যে দ্য নেম এতটুকুর উপর বসালাম, এটার উপর বেস করে। এটা যেহেতু সিঙ্গুলার হয়েছে, এটা এই কারণে আমি এটা কি হচ্ছে সিঙ্গুলার বসিয়েছি। ঠিক আছে, এখন এই অফের পিছনে অনেক সময় দেখবা হচ্ছে এস যুক্ত থাকে, যেমন দা অনেক সময় থাকে, সেক্ষেত্রে তুমি কি করো? এই যে এইখানে এস আছে দেখে এখানে তুমি আর বসাই দেবে, সেটা কিন্তু এরকম না। অফ যুক্ত মানে সাবজেক্টে মানে ভার্বের আগে যদি এরকম থাকে সেন্টেন্স, একটা ফ্রেজ থাকে, এবং সেটা যদি অফ মানে প্রিপোজিশন দ্বারা যুক্ত থাকে, তাহলে প্রিপোজিশনের আগে যা থাকবে ওর উপর ভিত্তি করে তোমার কিন্তু ভার্ব বসাতে হয়। ঠিক আছে, আচ্ছা দেখো, তো এই হচ্ছে মোটামুটি আমরা হচ্ছে আজকে 7টাই প্র্যাকটিস রাখছি। ঠিক আছে, এর বেশি আমি রাখছি না, একদম বেসিক থেকে। তো এই সেন্টেন্সগুলো যখন তুমি জানবে বা এই স্ট্রাকচারগুলো, তখন কিন্তু মোটামুটি তুমি একটা কি পারবে বলতে গেলে একটা ছোটোখাটো প্যারাগ্রাফ লিখে ফেলতে পারবে, অন্তত 4-5টা লাইন তুমি লিখতে পারবে, যেটা সম্পর্কে মানে একদম সঠিকভাবে লিখতে পারবে। আমি তোমাদের জন্য কিছু এক্সারসাইজ রাখলাম যে এই রুল থেকে, যেমন আমাদের দেশের নাম বাংলাদেশ, ইহা এশিয়ায় অবস্থিত। আচ্ছা, আমি মনে হয় আরেকটা রুলসকে স্কিপ করে গেছি কিনা দেখি তো একটু, একটা রুল হয়তো কোথাও স্কিপ করেছি কিনা। আচ্ছা, হয়তো আমি এটা ইনক্লুডই করি নাই, যাই হোক আমি আরও একটা তোমাদের এক্সট্রা রুল শেখাবো, নো ওয়ারিজ। দেখো, যেমন বাংলা বাক্যে যদি কি থাকে, বাংলা বাক্যে যদি মানে অবস্থিত বোঝালে আর কি, অবস্থিত বোঝালে তুমি কিভাবে কি করবে? ইংলিশ করবে। অবস্থিত বোঝালে যেমন ঢাকা বাংলাদেশে অবস্থিত, বাংলাদেশ এশিয়ায় অবস্থিত, তারপরে হচ্ছে গাজীপুর ঢাকা বিভাগে অবস্থিত। তো এরকম সেন্টেন্সগুলো তুমি কিভাবে করবে? এটা জাস্ট সিম্পলি তুমি জাস্ট চিন্তা করো, সাবজেক্ট বসাবা, দেন কি বসাবা? এম ইজ আর বসাবা, কি বসাবা? ইন বসাবা, দেন হচ্ছে কোথায় অবস্থিত এর উত্তর। ঠিক আছে, বা স্থান বসাই দিলে হয়ে যাবে। এখন অনেকে বলতে পারো, আচ্ছা আমরা তো অনেক সময় যে সিচুয়েটেড দিতাম, দেখো তুমি চাইলে সিচুয়েটেড দিতে পারো, যেমন যদি নাও দেও তবুও কিন্তু বিষয়টা এরকম, যেমন বাংলাদেশ ইজ ইন এশিয়া,
তুমি যদি জাস্ট এটুকু দাও, তার মানেই কিন্তু বোঝাচ্ছে বাংলাদেশ এশিয়ায় অবস্থিতটা উজ্জ্বল থাকে। এইভাবে যদি দাও বাংলাদেশ ইজ সিচুয়েটেড ইন এশিয়া, তুমি দিতে পারো, ওটা সমস্যা নেই, ঠিক আছে। তবে জাস্ট তুমি এই সিম্পলি দিতে পারো, যেমন আই মিন ঢাকা। এবার এটা এইভাবে বলার দরকার না, আই এম সিচুয়েটেড ইন ঢাকা, আই মিন ঢাকা, আমি ঢাকায়। আই মিন গাজীপুর, আমি গাজীপুরে, ঠিক আছে। এটা হচ্ছে রুল ধরো 8। অবস্থিত থাকলে তুমি জাস্ট এই স্ট্রাকচার অনুযায়ী করবে, কেমন? আচ্ছা দেখো, এখানে আমি যে স্ট্রাকচার এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিই নাকি, হোমওয়ার্ক দিয়ে দিই SW, তোমরা এগুলো করে নিও। তারপর হচ্ছে এই যে গ্রুপে আপলোড দিয়ে দিও, কেমন? তোমরা এগুলো করে, ঠিক আছে। আমি একটু তোমাদের কমেন্ট পড়ি। আচ্ছা তাহলে আওয়ার হওয়ার তো কথা দেখে, ঠিক আছে, হয়তো আমি আচ্ছা দেখি কোথায় যেন আমি আওয়ার করলাম, দেখি। আচ্ছা আমি আমি একটু মিস্টেক বলতে কি, আমি হচ্ছে এইভাবে চিন্তা করছি, আমার জেলার নাম গাজীপুর, ঠিক আছে। আমি এইভাবে চিন্তা করছিলাম আর কি, দ্য নেম অফ আওয়ারই হবে, ঠিক আছে, যেহেতু আওয়ার ডিস্ট্রিক্ট, ঠিক আছে। আওয়ার ডিস্ট্রিক্ট, হ্যাঁ আওয়ারই হবে, কারণ আমি বলেছি মুখে যে আমাদের, কিন্তু আমার মনে ছিল কি, মানে মাইন্ডে ছিল হচ্ছে মানে আমার জেলা গাজীপুর। দ্য নেম অফ আওয়ার কোম্পানি ইজ বাংলাদেশ, দ্যাটস গুড। অনেকেই ইটস লোকেটেড ইন এশিয়া, ইটস সিচুয়েটেড ইন এশিয়া, সমস্যা না, ইটস ইন এশিয়া, দ্যাটস দ্য নাম, সেন্টেন্স সঠিক থাক। দেখো অনেক সময় তোমরা হচ্ছে কি অনেক কমপ্লেক্স করতে যে সেন্টেন্সগুলো কী করো, অনেক মিস্টেক করে ফেলো। হ্যাঁ তোমরা ঠিক আছো, মাই হবে না, এখানে হচ্ছে আওয়ারই হবে, তোমরাই ঠিক আছো। আমি হচ্ছে ভুল বলতে, আমিও ভুল করি না, আমি হচ্ছে ওই চিন্তা করেছিলাম। ওকে, অনেক কমেন্ট আসছে, অনেক। দেখো এই ক্লাসটা, দেখো এই ধরনের ক্লাস কিন্তু কেউ নেয় না, সবাই হচ্ছে গ্রামার পড়ায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন অনলাইনে পেজে দেখা যাচ্ছে গ্রামার পড়াচ্ছে। আর ওই গ্রামার পড়া কিন্তু অনেক সহজ, গ্রামার যদি আমি তো সময় পাই না, যদি গ্রামার পড়াই তোমাদের হচ্ছে গ্রামারে, ওই গ্রামার তুমি জীবনে অন্তত হচ্ছে ভুলবে না আর কি, ঠিক আছে। কিন্তু আমার যখনই আমি যে কোনো স্টুডেন্ট পড়াই আর কি, যেটা অফলাইন হোক বা অনলাইনে, আমি চেষ্টা করি স্টুডেন্টের যেই সমস্যা, সেই সমস্যার মূল থেকে বা গোড়া থেকে সেটা বোঝানোর চেষ্টা করি আর কি, ঠিক আছে। অর্থাৎ স্টুডেন্টের কোনো সমস্যা বা কোন জায়গায় সমস্যা, সেটা কিন্তু আমি সবসময় বোঝার চেষ্টা করি যে কোনো ক্ষেত্রে। সেটা হচ্ছে যারা আমার হচ্ছে ম্যাথ ক্লাস করেছে বা করে, বা আমার ম্যাথ ক্লাসে মানে ভর্তি বা অ্যাডমিট হয়েছে, তারাও কিন্তু এই বিষয়টা জানে। আমি একটা জিনিস বারবার বোঝাই, অনেক সময় নিয়ে বোঝাই, তবুও কিন্তু আমি ওটা একদম কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করি, ঠিক আছে। তোমাদের জন্য আমি কিছু এক্সারসাইজ রেখে দিলাম, যেমন আমাদের দেশের নাম বাংলাদেশ, এই ধরুন আমি মানে বাংলাদেশ সম্পর্কে কিছু লিখলাম আর কি, দেখছো। এরকম যখন তুমি সেন্টেন্স লিখবে, যেমন আমাদের দেশের নাম বাংলাদেশ, ইহা এশিয়ায় অবস্থিত, ইহা একটা ছোট দেশ। তোমরা যখন এই সেন্টেন্সগুলো স্ট্রাকচার মানে সেন্টেন্সগুলো ইংলিশ করবে, তখন কিন্তু তোমার কীভাবে তুমি প্রথমে থিঙ্কিং ডেভেলপ করবে সেটা আমি তোমাদেরকে বলি। প্রথমেই তুমি একটা সেন্টেন্সের প্রথমের যেটা দেখবে, তুমি এই সেন্টেন্সের মধ্যে ভার্ব দৃশ্যমান পাও কিনা, ঠিক আছে। ভার্ব যদি দৃশ্যমান না পাও, সেক্ষেত্রে তুমি তো জানোই এমিজার লাগবে, তো এমিজার লাগবে। তো এই ধরনের সেন্টেন্স, কত ধরনের এমিজার সংক্রান্ত আমি তো তোমাদের প্রায় 8টা রুল দেখিয়ে দিলাম, কোনো রুলে তো পড়বেই, তাই না। ফার্স্টে নদীতে জেলেরা মাছ ধরে, দেখো এটা একটু সবাই ট্রান্সলেট করো তো, দেখো নদীতে জেলেরা মাছ ধরে, এটা সবাই ট্রান্সলেট করো, নদীতে জেলেরা মাছ ধরে, এটা সবাই ট্রান্সলেট করো, কেমন সবাই। আচ্ছা তোমরা কিন্তু অনেক ভাবতে যে ক্লাস মনে শেষ, ক্লাস কিন্তু শেষ না, ক্লাস এক্সারসাইজ আছে অনেক। আচ্ছা আমার ক্লাস অনেক স্লো, আমি কিন্তু অনেক স্পিডে পড়াইতে পারি ভাই, আমি কিন্তু অনেক স্পিডে পড়াইতে পারি, আমি চাইলে এগুলো আধা ঘন্টার ভিতরে দুধ শেষ করে দিতে পারতাম, অনেক স্লো, ঠিক আছে। আমি স্লোই পড়াচ্ছি কারণ আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি। তোমাদের যদি মনে হয় যে স্লো, তাহলে আমি একটু ফাস্ট পড়াবো, এটা কোনো আমার সমস্যা নেই। আচ্ছা ফিশারম্যান ক্যাচ ফিশেস ইন রিভার্স, দেখো এখানে হচ্ছে
আমরা সাবজেক্ট বসাবো কি জেলেরা, দ্য ফিশারম্যান। এখানে ফিশারম্যান কি লিখেছো তো, কে একজন লিখেছে ফিশারম্যান। আচ্ছা ফিশারম্যান, হ্যাঁ ঠিক আছে। ক্যাচ ফিশেস ইন রিভার্স হবে না তো, ইন ইন দ্য রিভার, ঠিক আছে, নদীতে। এরপরে দেখো দেখো আমি আরও কিছু রেখেছি তোমাদের জন্য এক্সারসাইজ। দেখছো আমি যখন ইংলিশ এগুলো লিখছি, এগুলো কিন্তু এরকম, যেমন আমি যখন লিখতেছিলাম বা আমাদের দেশের নাম বাংলাদেশ, ইহা এশিয়ায় অবস্থিত, ইহা একটি ছোট দেশ, ইহা রাজধানী ঢাকা, ইহা একটি দূষিত শহর, আমাদের দেশে 5টি নদী আছে, নদীতে জেলেরা মাছ ধরে, মাছগুলো খুব সুস্বাদু। দেখো জাস্ট এইভাবে তুমি সেন্টেন্স লিখতে লিখতে অনেক ধরনের সেন্টেন্স তুমি লিখতে পারবে। আমাদের দেশের অধিকাংশ মানুষ গরিব। এখন এই যে অধিকাংশ যুক্ত যে এরকম যদি থাকে, তাহলে তুমি যা সাবজেক্ট হিসাবে ব্যবহার করবে হচ্ছে মোস্ট অফ দ্য, ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবে, মোস্ট অফ দ্য পিপল, দেন হচ্ছে তুমি বাকিগুলো। আচ্ছা, আমাদের দেশে একটি ম্যানগ্রোভ বন রয়েছে, এই ম্যানগ্রোভ বনের নাম সুন্দরবন। সুন্দর লিখলাম কেন আমি, এটা সুন্দরবন। আচ্ছা, আমি তোমাদের জন্য তো কিছু হোমওয়ার্কও রাখলাম, তোমাদের বলো ভাই আপনি হোমওয়ার্ক রাখলেন। দেখো এই ক্লাসটা কিন্তু আমি নিতাম হচ্ছে আমাদের যে অ্যাডমিশন যে কোর্সটা আছে না, ওখানে আমি ক্লাসটা নিতাম, ঠিক আছে, কিন্তু ওইখানে হচ্ছে 4টা ইউনিট। এই 4টা ইউনিট হওয়ার কারণে আমাদের হচ্ছে, তার মানে আমাদের প্রায় 4 ঘন্টা করেও যদি ধরি বা 4.5 ঘন্টা, মোটামুটি 6 ঘন্টা সময় চলে যাবে। বাট আমার হাতে 6 ঘন্টা তো সময় আসলে নেই, তাই হচ্ছে আমি চিন্তা করছি আসলে এই ক্লাসগুলো আমি ডাইরেক্ট আমাদের গ্রুপে নিব, যাতে অন্তত সবাই দেখুক, সমস্যা নেই, আমি ওপেন ফর অল, ঠিক আছে। অনেকেই মনে করতে ভাই আপনি দেখলাম হচ্ছে ম্যাথ পড়ান, তারপর আবার হচ্ছে ইংলিশে পড়ান। না, বিষয়টা হচ্ছে কি আমি হচ্ছে কিন্তু এই 1-1.5 বছর ধরে হচ্ছে আমি কিন্তু ম্যাথ পড়াই, বিষয়টা এরকম নয়। ইংলিশ কিন্তু একটা ভাষা, ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু সবারই দরকার পড়ে। ম্যাথ আমি পড়াই, এটা আমার প্যাশন থেকে। ম্যাথ আমি যেইভাবে বুঝাই বা বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আমি যেটা বুঝি সেটাই আমি বোঝানোর চেষ্টা করি, প্যাশন। আর ইংলিশ হচ্ছে এটা একটা ভাষা, এই ভাষা সবারই জানা উচিত, এটার খুঁটিনাটি সবারই জানা উচিত। সেই হিসাবে ইংলিশ আমি যতটুকু জানি সেটা নিয়ে এনাফ। আর এছাড়াও হচ্ছে আমি গত বছর পর্যন্ত আমি কিন্তু ইংলিশ পড়িয়েছি সব জায়গায়। এই বছর আমি পড়াইনি, এই বছর হচ্ছে আমি দেখা যাচ্ছে আমি ইংলিশ কোনো কাউকেই পড়াচ্ছি না, যা পড়াচ্ছি সেটা হচ্ছে ম্যাথ। কারণ ম্যাথের প্রতি আমার প্যাশনেট কাজ করেছে, ম্যাথ নিয়ে আমি বেশি কাজ করি আর কি। ম্যাথ ভালো লাগে, একটা ভালো লাগাও কাজ করে। এখন ইংলিশ হচ্ছে ক্লাস নেওয়ার কারণ হচ্ছে তোমরা অনেকে হাপিত্তেশ করতেছো, হুতাশ করতেছো যে আসলে ইংলিশ কীভাবে কী করবে, এই বিষয়গুলো, ঠিক আছে। আমি আরেকটা জিনিস তোমাদের জানিয়ে রেখে, তোমরা কিন্তু এখন থেকেই ট্রান্সলেশনগুলো প্রতিদিন ডেইলি স্টার বা যে কোনো পত্রিকা দেখে প্রতিদিন প্র্যাকটিস করার চেষ্টা করো, ঠিক আছে, ট্রান্সলেশন প্র্যাকটিস করার চেষ্টা করো। এবং হচ্ছে তোমাদের যদি চেষ্টা করো তাহলে কিন্তু তোমরা খুব ভালো করবে। আমি হচ্ছে এই সমস্যা নেই, তোমরা টেনশনের কিছু নেই, আমি ভিডিওটা হোপলে ডিলিট করবো না। এবং যেহেতু এই স্লাইডটা তোমাদের দিয়ে দিব, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। অনেকে এত শেয়ার হয়েছে, এগুলোকে আসলে সম্ভব না সবাইকে ইনবক্স করা। আমি হচ্ছে তোমাদের কিসে দিব, ওই কমেন্টেই দিয়ে দিব হচ্ছে টেলিগ্রাম লিঙ্ক, ওই টেলিগ্রামে যেয়ে তোমরা হচ্ছে এটা একটু ডাউনলোড করে দিবে, ঠিক আছে। টেলিগ্রাম হচ্ছে একটা অ্যাপ। দ্য ফিশ আর সো টেস্টি, না দ্য ফিশ, এটা হচ্ছে সুন্দর, দ্য ফিশাস। আচ্ছা, অনেকে একজনে লিখেছে কি দ্য ফিশারম্যান, কই জানি কমেন্টটা তো এখানে, ভাই দ্য ফিশারম্যান তো থার্ড পারসন, তাহলে এর সাথে এস বা ইয়েস যুক্ত হবে না। আচ্ছা দেখো, ফিশারম্যান আমরা কি এটাকে জানি ম্যান এবং ম্যান, এই যে ম্যান এবং ম্যান, তোমরা কি কেউ বলতে পারবে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? এটা একটু বলো তো তোমরা, এটা কাইন্ডলি একটু বলো দেখি। এটা বলো কোনটা হচ্ছে এখানে প্লুরাল, ম্যান নাকি ম্যান? ইংলিশ খুবই মজার বিষয়। ইংলিশ আসলে তোমরা তো ছোটোবেলা থেকে মুখস্থ করে আসছো, এই কারণেই হচ্ছে বিষয়টা এরকম হয়।
তো ইংলিশ খুবই মজার বিষয়। ইংলিশকে যদি তোমরা বেসিক থেকে পড়তে পারো, তোমরা যারা ইংলিশ পড়ায় আমি তো দেখি, তারা হচ্ছে ডাইরেক্ট স্ট্রাকচার পড়া শুরু করে, ক্লোজ কি সেগুলো পড়ানো শুরু করে, একদম শুরু করে কোথা থেকে, একদম রুল থেকে শুরু করে। আসলে এর নিচেও যে বা একদম বেসিক থেকেও যে কিছু শেখা যায়, এগুলো আসলে চিন্তা করে না। মার্কেটিংয়ের স্টুডেন্ট, হ্যাঁ ভাই আমি মার্কেটিংয়ের স্টুডেন্ট, আমি মার্কেটিংয়ের স্টুডেন্ট, পড়াই ম্যাথ, আবার হচ্ছে ইংলিশও। ইংলিশ কি আরে ভাই, ইংলিশ কিন্তু আসলে বিষয় না, ইংলিশ কিন্তু আমাদের ইংলিশ হচ্ছে ম্যান সিঙ্গুলার, ম্যান প্লুরাল। হ্যাঁ, ইংলিশ হচ্ছে আমাদের ভার্সনীতি ইংলিশ, আমরা তো পড়াশোনা করি ইংলিশে, তাই না? এই 4-5 বছর ধরে ইংলিশ পড়তে পড়তে ভাই আর কিছু থাকে ইংলিশ? আমরা যে পরীক্ষা দেই, তোমরা যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও, তোমাদের কিন্তু ইংলিশে পড়তে হবে, সব কিছু ইংলিশে লিখতে হয়, আমাদের 3-4 ঘন্টার পরীক্ষা ইংলিশে দিতে হয়। তো ইংলিশ নিয়ে তো এগুলো তো আমাদের জাস্ট সিম্পলি বিষয়। আচ্ছা, অ্যান্সার সবাই দিয়ে দিয়েছে যে ম্যান এবং ম্যান। দেখো, এটা হচ্ছে কি প্লুরাল। একজন বলেছে যে ফিশারম্যানের সাথে এস বাই এর যুক্ত হয় নাই কেন? ভাই ফিশারম্যানকে এস বাই এর যুক্ত করতে হচ্ছে না। ফিশারম্যানকে তুমি যদি এই ম্যান বানিয়ে দাও ফিশারম্যান, তখনই হয়ে যাচ্ছে এটা প্লুরাল। এটা আলাদাভাবে এস যুক্ত করার কোনো প্রয়োজন নাই। হোপফুলি বিষয়টা ক্লিয়ার, ঠিক আছে? ওকে, আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি। যাই হোক, তোমাদের যেহেতু রেসপন্স দেখতে পাচ্ছ, অনেক রেসপন্সই আসছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো অন্তত প্রতি সপ্তাহে একদিন এসে এই ক্লাসগুলো করলে তোমাদের হয়তো অনেকেরই উপকার হবে। হ্যাঁ, আচ্ছা। আর হচ্ছে সবাই হচ্ছে একটু শেয়ার করো, অনেকে একটু জানানোর চেষ্টা করো, কেমন? আর হচ্ছে তোমাদের কোনো চিন্তার কিছু নেই, আমি হচ্ছে তোমাদের এই স্লাইডটা হচ্ছে কমেন্ট বক্সেই দিয়ে দিব। আর টেলিগ্রাম গ্রুপটা দিয়ে দেবো, তোমরা সবাই লিঙ্ক জয়েন করে দেবে। টেলিগ্রাম হচ্ছে প্রথমে ইনস্টল করবে, ইনস্টল করলে যে লিঙ্কে ঢুকলেই হয়ে যাবে, ঠিক আছে? ওরে বাবা, 1 ঘন্টা 17 মিনিট হয়ে গেছে। আই এম সরি ফর দিস। এত রাত হয়ে গেল, আমি তোমাদের হয়তো অনেক ঘুমিয়ে যেতা, আর সবার ঘুম অনেক ডিস্টার্ব করলাম, ঠিক আছে? হোপফুলি সবাই অনেক ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ। ও আচ্ছা, আর হচ্ছে তুমি কিন্তু আমার একটা হচ্ছে চ্যানেল আছে, তোমরা কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো, ম্যাথ একাডেমি বাংলাদেশ নামে, ঠিক আছে? যদি টুকটাক ম্যাথ শিখতে চাও তাহলে কিন্তু চাইলে এটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। অনেক সময় আমি হচ্ছে ম্যাথ টেথ নিয়ে একটু বেশি পছন্দ করি, তো এই জিনিসটা আমি ম্যাথ শেখানোর চেষ্টা করি, অ্যাডমিশনের ম্যাথ, বিভিন্ন জব ম্যাথ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, অনেক ম্যাথ, ঠিক আছে? ওটা দেখতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ওকে? আর হচ্ছে তোমরা কমেন্টে জানিও যদি সব কিছু বুঝতে পারো, অবশ্যই তোমরা কি জানিও কমেন্টে যে সব কিছু বুঝতে পারছি অথবা। ওকে, টেক কেয়ার সবাই, গুড নাইট।